সবাইকে আসসালামু আলাইকুম। এবং ফার্স্টলি আসলে কি বলবো সবাইকে থ্যাংক ইউ যে টাইম বের করে এই সেশনে অংশগ্রহণ করার জন্য। তবে মনে হয় অনেকে এখনো জয়েন করে নাই। এনিওয়ে আমরা শুরু করে দিব। কজ যারা টাইমলি জয়েন করছেন দে ডিজার্ভ যে আমরা টাইমলি শুরু করি। অলরেডি ২ মিনিট শুরু হয়ে গেছে। আর শুরুতেই ইন্ট্রো কথাবার্তা বলতে আশা করি যারা আরো বেশ কয়েকজন জয়েন করার কথা তারা জয়েন করে ফেলবে। আমি জাস্ট আর ১ মিনিট অপেক্ষা করব। এরপর আমরা ফরমালি শুরু করে দিব। বিকজ প্রতি মিনিটেই বেশ কয়েকজন জয়েন করতেছে। সো আমরা আর ১ মিনিটের মধ্যে শুরু করে দেব। হ্যালো সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমরা বেশ ৫ মিনিট এক্সট্রা ওয়েট করলাম। যাই হোক আমরা এখন আমাদের যেই ফরমালি যে উদ্দেশ্যে আজকের এই সেমিনার বা গাইডলাইন যাই বলি এটা করার সেটার মূল জায়গায় চলে যাই। আ এখনো আমাদের সাথে ৩০ জন পার্টিসিপেন্ট আছে কিন্তু আনফরচুনেটলি আরো ৪০-৪৫ জনের জয়েন করার কথা। এজন্য আমার কাছে একটু মনে হচ্ছে যে কোনো অসুবিধা হলো কিনা। সো আপনাদের যদি এরকম কারো কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে একটু টেক্সটে লিখে দিলে আমি ওটা সলভ করার ট্রাই করব। কেন একটা বড় অংশ মনে হচ্ছে যে ওরা টেকনিক্যাল গ্লিচ এর কারণে জয়েন করতে পারতেছে না। যাই হোক আমরা এই কথা বলার মাঝখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে সাথে চ্যাটে লিখে দিলে যেটা হবে আমি তখনই ওইটা অ্যাড্রেস করার ট্রাই করব। যাতে করে হচ্ছে গিয়ে মানে ওই পয়েন্টের সাথে যদি রিলেভেন্ট হয়। আর যদি রিলেভেন্ট কিছু না হয় তাহলে যেটা হবে যে লাস্টে গিয়ে আমরা আবার ওইটা রিভিউ করার ট্রাই করব। হ্যাঁ? তো আল্টিমেটলি আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওকে নাইস। একজন লিখলো যে সব ঠিকঠাক আছে। সো আমরা শুরু করি। তো এই সেশনের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা অনেকেই থাকি যে ফুললি সিওর থাকি না যে আমরা হায়ার স্টাডি যে করব বা করার ইচ্ছা আছে ওটার অ্যাপ্রোচটা কিভাবে হবে। হুম? তারপরে দেখা যায় যে সবসময় কনফিউশন নিয়ে ঘুরতে থাকে যে আসলে আমি এটার জন্য মানে সুইটেবল কিনা। প্লাস নানা ধরনের প্রশ্ন থাকে। প্রপার গাইডলাইন না থাকার কারণে যেটা হয়, অনেক ভালো ক্যান্ডিডেটও আমাদের ওই ইয়েটা পায় না। মানে ওই পার্টিসিপেটই করে না এবং আল্টিমেটলি
হচ্ছে গিয়ে স্কলারশিপ তো পাওয়ার প্রশ্ন আসে না। পাশাপাশি যেটা হয় আমাদের অনেকের নলেজ গ্যাপ আছে। নলেজ গ্যাপ আছে বলতে মানে অনেক অ্যাজাম্পশন আছে আমাদের সোসাইটিতে বা আমাদের চারপাশে যে এই জিনিসটা মনে হয় আমাদের জন্য না বা এই মানে এখানে পড়াশোনা আসলে আমার কাজ না। মানে অনেক ধরনের কনফিউশন থাকে যেটা আসলে আল্টিমেটলি গুগল করাও হয় না বা কিছু জিনিসপত্র থাকে যে আ প্র্যাকটিক্যালি কারো সাথে কথা না বললে ওই প্রশ্নের অ্যান্সার গুলোও পাওয়া যায় না। তো এরকম অনেকগুলা বিষয় আমি নিজে যখন এপ্লাই করা শুরু করি, তো তখন যেহেতু ফেস করছি, তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, সেক্ষেত্রে ইজিলি এগুলা সলভ করা সম্ভব হবে। প্লাস হচ্ছে একটা প্রপার গাইডলাইন থাকলে একটা কিক স্টার্ট হইলে তখন যে দেখা যায় যে অ্যা কাজটা আরো ইজিয়ার হয়ে যায়। আর মূল কথা যেখানে যে এই স্কলারশিপের জার্নিটার পারফেক্ট টাইম হচ্ছে এখন। কেন পারফেক্ট আরেকটা বড় কারণ হচ্ছে এক্সাক্টলি আজকে শিবিনিং এর মানে ওপেনিং হইছে। সো আজকে সকাল থেকে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে শিবিনিং এর অ্যাপ্লিকেশনটা কিভাবে করা লাগে। সো একটা এক্সাম্পল আমি আকারে দেখাবো। জানি না কতখানি সময় দিয়ে পসিবল হবে। এনিওয়ে তো এটা প্ল্যানের অংশ যে শিবিনিং এর একটা স্কলারশিপের ওয়েটাও যদি আমি দেখাই তাহলে মানে আইডিয়াটা চলে আসবে যে কিভাবে আসলে অ্যাপ্রোচ করতে হয়। কারণ আমার যতদূর ধারণা বেশিরভাগই আমার এখানে হচ্ছে গিয়ে যে শুরু করাটা নিয়েই সমস্যা। বিকজ আল্টিমেটলি মানুষজন মানে আমাদের এখানে যারা আছে সবাই ক্যাপাবল কিন্তু ওই শুরুটা কোথা থেকে করতে হবে বা আদৌ করব কিনা ওই দোটানা থেকেই মানে জিনিসটা আটকায় থাকে। এনিওয়ে সো একটা কোয়েশ্চেনিয়ার আমি পাঠাইছিলাম। সবাই মোটামুটি রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করছে। সো ওখানে একটা কথা ছিল যে আমার এখানে আমার আসলে অডিয়েন্স কারা? সো আমার অ্যাজাম্পশন যেটা ছিল আমার ফ্রেন্ড লিস্টের একটা বড় অংশই এবং মানে বলা যায় ভাই ব্রাদাররাই অনেক আছে। প্লাস অনেক নতুন মানুষজন আছেন। সো এনিওয়ে সবাই মানে যারা পরিচিত তারা তো আমাকে চেনেনই। আর যারা একদমই আমাকে চেনেন না, তাদের জন্য ছোট্ট ইন্ট্রোডাকশন। আমি হচ্ছি গিয়ে আ এইচএসসি ২০১০ ব্যাচ। এরপরে ৩৭ বিসিএস দিয়ে আমি হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন এ জয়েন করি ২০১৯ সালে। তারপরে হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে গিয়ে মাস্টার্স করতেছি ইউকে তে ডারহাম ইউনিভার্সিটিতে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ নিয়ে। আ এটা হচ্ছে গিয়ে আমি আমার কারেন্ট অবস্থা। আমার পড়াশোনা প্রায় শেষের পথে মানে মাস্টার্স। সো ডিসার্টেশন এর কাজ চলতেছে। ডিসার্টেশনটা শেষ হয়ে যাবে হচ্ছে গিয়ে এই অক্টোবরে। সো এর মধ্যেই আমি আ সরি। আহ ওই যে যেটা বলতেছিলাম ২-১ জনের একটু প্রবলেম হচ্ছে। আমি যেহেতু একাই দেখতেছি জিনিসগুলা সো একটু ইন্টারফেয়ার হইতে পারে। এনিওয়ে সো যেই প্রসঙ্গে ছিলাম যে আমাদের অ্যা আমার ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। সো এই তো যারা পরিচিত তো সবাই জানেই আমার সম্পর্কে। আর যারা উম উম এখনো পরিচিত হননি আমাদের আজকের কনভারসেশন এর মধ্য দিয়ে অনেকগুলো ইন্ট্রোডাকশন হয়ে যাবে। একটু যাও। সরি। তো যাই হোক, এখন আমরা ১ম এ যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সেটা তো অলরেডি বলে ফেলছি। কারো কোনো প্রশ্ন থাকলে এটার সাথে ইয়েতে দিয়ে দিবেন। কি বলে? আমাদের এই এ টেক্সটে। আর তারপর হচ্ছে যে এই জয়েন করার সময় প্রসিডিউরটা একটু কমপ্লিকেটেড করছিলাম আমি ইচ্ছা করেই। এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এই একটু রেজিস্ট্রেশন করানো, তারপর হচ্ছে আবার ইমেইলে পাঠানো। এটা আসলে প্রোঅ্যাক্টিভিটি চেক করার জন্য যে আসলে এটা অনেকটা এলিমিনেশন এর মতো যে কারা আসলেই আগ্রহী তাদের সাথে যদি এই জিনিসটা শেয়ার করি সেটা বেশি ফ্রুটফুল। সো ওই আইডিয়া থেকেই মূলত এই কাজটা করা। যে এখানে মানে একটু কমপ্লিকেটেড করতে গিয়ে আবার রেজিস্ট্রেশন এ একটু সমস্যা হচ্ছে। সো আশা করি সেটাও যেহেতু ফার্স্ট টাইম সমাধান হয়ে যাবে। যাই হোক এখন আমাদের এই জার্নিতে সবার ১ম এ যেই জিনিসটা মাথায় ঘুরে সেটা হচ্ছে যে ওই অনেকটা ডিম আগে না মুরগি আগে ওই প্রবলেমটার মতো। কিরকম সেটা? যে আমি যে পড়াশোনা করব এখন আমার কাজটা হচ্ছে কি একটা ইউনিভার্সিটি ম্যানেজ করা এবং একটা ফান্ডিং ম্যানেজ করা। ২ টা অপশন। সো এখন কোনটা আগে করতে হয়? বা যখন আমি ইউনিভার্সিটিতে এপ্লাই করব, ওই স্কলারশিপ গুলা কি আমার ইউনিভার্সিটির তথ্যগুলা জানবে নাকি জানবে না? এই ধরনের অনেকগুলা কনফিউশন থাকে যেটা হচ্ছে গিয়ে আমাদের এই এখানে প্রবলেমটা হয়। সো এইজন্য আরেকটা বিষয় থাকে যে আমি হয়তো ফুললি মোটিভেটেড হয়ে শুরু করলাম কি মাসে? জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে। দেখা গেল যে ওই তখন আমি যেই মোটিভেশন নিয়ে শুরু করতেছি ওটা হচ্ছে গিয়ে অলরেডি ডেডলাইন পাস হয়ে গেছে। সো পরের বছরের আবার যখন সেশন আসতেছে তখন আমি আবার কনফিউজড। সো এই একটা ভিশিয়াস সাইকেল চলতেই থাকে। এজন্য ওই আমাদের ডেডলাইন গুলা জানাগুলা খুবই ইম্পোর্টেন্ট। কারণ ওই ডেডলাইন গুলা মিস হয়ে গেলে
তখন হচ্ছে গিয়ে আমরা ওই ভিশিয়াস সাইকেলে পড়তেই থাকি। তো ডেডলাইন এর কথা এইজন্য বললাম যে, যেটা বললাম যে শিভনিং এর আজকে ওপেনিং, অক্টোবরের ডেডলাইন। সো এটা এখন কি আমাদের এখন যারা আছেন সবাই জানা থাকলো আজকে গিয়েই ওটার মধ্যে মানে গুগল করে ওটাতে ঢুকে পড়া হচ্ছে গিয়ে সবচেয়ে ওয়াইজ ডিসিশন। আচ্ছা। আরেকটা প্রশ্ন সবাইকে করছিলাম সেটা হচ্ছে যে আমাদের IELTS কত পার্সেন্টের দেয়া আছে? তো দেখলাম যে মোটামুটি একটা বড় অংশেরই IELTS দেয়া আছে। সো ওইখানে যে কাজটা করতে হবে আমাদের যেকোনো হায়ার স্টাডি সেশনের ফার্স্ট কাজই হচ্ছে IELTS টা দিয়ে ফেলা। মানে এইটার কোনো অল্টারনেটিভ নাই। কেননা যদিও কিছু স্কলারশিপ আছে যেখানে আসলে এপ্লাই করার জন্য আমার IELTS এর প্রয়োজনীয়তা নাই। যেমন ওই শিভনিং এর কথাই বলতেছি। আমি এক্সাম্পল যখন দেখাবো। তো শিভনিং এ যদি আমি এপ্লাই করতে চাই আমার IELTS এর প্রয়োজনীয়তা এখন নাই। কিন্তু আল্টিমেটলি আমার IELTS লাগবেই। পাশাপাশি যখন নিজের পকেট থেকে কয়েকটা টাকা যায়, তখন হচ্ছে গিয়ে ওটার ব্যাপারে সিরিয়াসনেস টা আসে। যে ওকে IELTS যখন দিছি তখন হচ্ছে গিয়ে আমার নেক্সট কার্যক্রমগুলো আমার করার যে বিষয়টা ওটা মানে চালু হয়। সো এজন্য যারা IELTS করা নাই তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে রাইট অ্যান্ড মানে মানে রাইট অ্যাওয়ে যে IELTS টা দিয়ে ফেলতে হবে। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নেই, এই যে একটু ইন্ট্রোডাক্টরি একটু ডেসক্রিপটিভ কথা বেশি বলতেছি এজন্য যে, এই যে মানে যারা একটু লেটে জয়েন করতেছে তাদের জন্য অসুবিধা না হয়। সো আবারও সরি। কেননা হচ্ছে গিয়ে ওই যে মানে পার্টিসিপেন্টরা আসলে কি কারণে সমস্যা আমি জানি না। এটা একটা কারণ হতে পারে টিমস এর কারণে। আমাদের বেশিরভাগই হয়তো আমরা টিমস আগে ব্যবহার করি নাই। এইজন্য অনেকের সমস্যা হচ্ছে। এইজন এইজন্য হচ্ছে গিয়ে আমি একটু স্লোলি আগাচ্ছি। সো আশা করি মানে ১০-১৫ মিনিট পরে যখন ফুল ফ্লো তে চলে আসবে তখন কারো আর বোরিং লাগবে না বা জিনিসগুলা মানে গ্রাস্প করতে অসুবিধা হবে না। আবারও সরি এই যে সরি। তো যেই বিষয়টা বলতেছিলাম যে আমাদের ফার্স্ট কাজই হচ্ছে কি করে ফেলা? IELTS দিয়ে দেওয়া। IELTS দিয়ে দেওয়ার পরে তখন হচ্ছে গিয়ে আল্টিমেটলি আমাদের ওই ফ্লো টা আসলে চলে আসবে যে আমরা হায়ার স্টাডির জন্য কিভাবে আগাবো। তো যাই হোক, তো ১ম এই আমার যেই জিনিসটা বলতেছিলাম আ যে আমার কনফিউশন টা কোথায় হয়? যে ইউনিভার্সিটি অ্যাডমিশন আগে হবে নাকি আমার হচ্ছে গিয়ে স্কলারশিপ অ্যাপ্লিকেশন আগে হবে। এই কনফিউশনটা হচ্ছে খুবই কমন একটা কনফিউশন। তো এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে স্কলারশিপ টু স্কলারশিপ ভ্যারি করে। সো এই জিনিসগুলা আমাদেরকে ওই স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। প্লাস আমি এখন মোটামুটি যেগুলা কমন ওগুলা ব্রিফ করব। যেমন আমি যদি এখন যেটা মানে অলরেডি আমি বলছি যারা শুরুতে জয়েন করছেন যে বর্তমানে যেটা চালু আছে অর্থাৎ শিভনিং স্কলারশিপ। শিভনিং স্কলারশিপে কিন্তু অ্যাপ্লিকেশন ওয়াইজ সবচেয়ে ইজি হচ্ছে গিয়ে শিভনিং স্কলে এপ্লাই করা। কেন বলতেছি অ্যাপ্লিকেশন ওয়াইজ সবচেয়ে ইজি? কারণ হচ্ছে এখানে এপ্লাই করার জন্য কেউ যদি এখন শুরু করে আজকে রাতের মধ্যেই এপ্লাই করে ফেলতে পারবে। মানে ফুল প্রসিডিউর ডান। ওর কিচ্ছু লাগবে না। নট এ সিঙ্গল লেটার অফ রিকমেন্ডেশন ও লাগবে না। কোন ইউনিভার্সিটি থেকে কিছু লাগবে না। শুধুমাত্র তার ওই যে সার্টিফিকেট গুলা লাগবে। দ্যাটস ইট। সে ওই জিনিসগুলো দিয়ে আজকে এখনই বসে ২ ঘন্টার মধ্যে স্কলারশিপ এপ্লাই করে ফেলতে পারবে। তার মানে বিষয়টা কি? শিভনিং স্কলারশিপে ১ম প্রায়োরিটি হচ্ছে ওরা দেখে হচ্ছে গিয়ে ওদের যে রিকোয়ারমেন্ট টা অর্থাৎ ওই যে সার্টেন অ্যামাউন্ট অফ কাগজপত্র ওই যে কি বলে ওটার নাম? আমার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এগুলা দেখবে। দেখার পরে ও শুধুমাত্র ৪ টা প্রশ্ন করবে। ৪ টা প্রশ্ন কি? একটা লিডারশিপ রিলেটেড প্রশ্ন, একটা হচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড প্রশ্ন, একটা করবে হচ্ছে গিয়ে আমার স্টাডি প্ল্যান, আরেকটা হচ্ছে গিয়ে আমার ফিউচার প্ল্যান। জাস্ট এই ৪ টা প্রশ্ন করবে, দ্যাটস ইট। এটা কিন্তু আমরা কেউ চাইলে এখনই করে ফেলতে পারবে। নাও আমার স্কলারশিপ উইনার ভোট দিয়ে অ্যাপ্লিকেশন করতে হলে অনেক সময় লাগবে, অনেক কিছু করা লাগবে। ওটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ইস্যু। তো যাই হোক, ফার্স্ট এ যেটা বলতেছিলাম যে তো আমার সেভিনিং এ কি? আমার কোনো ইয়ে লাগতেছে না। কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন লাগতেছে না। সিম্পলি স্কলারশিপ ওয়েবসাইটে আমি ঢুকবো। স্কলারশিপটি ওয়েবসাইটে ঢুকে আমি আমার পছন্দের ৩ টা সাবজেক্ট চয়েস দিব। কোথাকার? শুধুমাত্র ইউকের যেকোনো ইউনিভার্সিটির আমি ৩ টা সাবজেক্ট দিতে পারব। ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আমার সেভিনিং এর ক্ষেত্রে। এখন যদি আমি আবার বলি যে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ যেটা ওটার ক্ষেত্রে, তো কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ হচ্ছে আবার একটু ডিফারেন্ট। ওটার ওয়েবসাইট হচ্ছে গিয়ে আমি দেখাবো ওয়েবসাইটটা। তো ওরা খুলবে ওদের ওয়েবসাইট খুলবে হচ্ছে গিয়ে নভেম্বর মাসে। হ্যাঁ? তো নভেম্বর মাসে বা নভেম্বর ১৫ তারিখে দিয়ে তখন দেখা যাবে যে ওরা প্রত্যেক ইউনিভার্সিটির জন্য আলাদা করে দিচ্ছে। যেমন অক্সফোর্ডের জন্য ৫ টা সিট, তারপর হচ্ছে গিয়ে ক্যামব্রিজের জন্য ২ টা, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর জন্য ৫ টা। এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ৫ টা ৬ টা করে সিট দিয়ে দিছে। টোটাল ২০০ র মতো সিট ওপেন করে দিছে।
তো তখন যেটা করতে হবে ওই ওয়েবসাইটে মানে কমনওয়েলথ এর ওয়েবসাইটে আমার এপ্লাই করতে হবে। এসে গুলো লিখতে হবে যেমন ১০ টার মতো এসে থাকে হচ্ছে কমনওয়েলথ শেয়ার্ড এ ১০ বা ১২ টা এরকম। ওই এসে গুলো আমার লিখতে হবে হচ্ছে কোথায়? কমনওয়েলথ শেয়ার্ড এর যে ওয়েবসাইট আছে ওখানে। ইন দ্য মিন টাইম আমি যেই ইউনিভার্সিটিতে এপ্লাই করতে যাচ্ছি, কমনওয়েলথ শেয়ার্ড এ কি বলতেছিলাম আমি যে একটা ইউনিভার্সিটি বলে দিবে যে আমার ইউনিভার্সিটিতে ৫ টা স্কলারশিপ থাকবে। সো ওই ইউনিভার্সিটিকে আমাকে প্যারালালি ওই ইউনিভার্সিটির পোর্টালে এপ্লাই করতে হবে। ডিফারেন্সটা সবাই একটু খেয়াল করেন যে আমি শিবিনিং এ যখন এপ্লাই করতেছি, আমি শুধুমাত্র স্কলারশিপ পোর্টালে এপ্লাই করতেছি। দ্যাটস ইট। ওখানে শুধুমাত্র আমি ৩ টা ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছি যে আমি এই ৩ টা ইউনিভার্সিটিতে পড়বো কখন যদি আমি স্কলারশিপ পাই। আমি এই ৩ টা ইউনিভার্সিটি যেকোনো একটায় পড়বো। আবার কমনওয়েলথ শেয়ার্ড এ আমি কি করতেছি? আমি ওই ইউনিভার্সিটিটাতে সরাসরি অ্যাডমিশনের জন্য এপ্লাই করতেছি। ইন দ্য মিন টাইম আমি কমনওয়েলথ শেয়ার্ড এর যে ওয়েবসাইট আছে ওখানেও আমি এপ্লাই করতেছি। আচ্ছা। তো এগুলো আরো ক্লিয়ার হবে। এগুলো মানে পুরা জিনিসটা হচ্ছে যে আসলে মানে হঠাৎ করে কেউ শুনলে মনে হবে যে জিনিসটা মানে একটু ধোঁয়াশা লাগে। বাট পুরা স্কলারশিপ জার্নি বা অ্যাডমিশন জার্নি, হায়ার স্টাডি জার্নি পুরোটাই হচ্ছে যে আমি যত বেশি ওয়েবসাইট গুলোতে ঘাটাঘাটি করব, আমি যত বেশি ওই মানে ওদের ইনস্ট্রাকশন গুলো ফলো করব তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট ডে তে আজকে এই যাদের ফার্স্ট মানে এই রিলেটেড তাদের কাছে একটু কনফিউজিং মনে হইতে পারে। বাট আই এম সিউর যে এটা গ্র্যাজুয়ালি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই। যদি আমরা ওই জার্নিটা কন্টিনিউ করি আরকি। যাই হোক। তো যেটা বলতেছিলাম ২ টা স্কলারশিপের কথা বললাম। তারপরে কি আছে? হচ্ছে আমি যদি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস বা অসেইড এর কথা বলি, এটা কিন্তু আবার ডিফারেন্ট। অসেইড ডিফারেন্ট কেন? অসেইড হচ্ছে গিয়ে আমার ওখানে আমি এপ্লাই করব অনেকটা শিবিনিং এর মতো করেই। যে আমি ইউনিভার্সিটি চুজ করব আর আমি স্কলারশিপের অনেকগুলা কাগজপত্র ফিল আপ করব। তার মানে কি? আমার এখানে ইউনিভার্সিটিতে এপ্লাই এখনই করা লাগবে না। স্কলারশিপ হয়ে গেলে তখন ইউনিভার্সিটিতে এপ্লাই করা লাগবে। সো এইটাও আবার হচ্ছে গিয়ে ডিফারেন্ট। তারপরে আমি যদি SISGB বলি বা সুইডেনের যে স্কলারশিপটা ওখানের ক্ষেত্রেও একই প্রবলেম। ওখানে হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটি একভাবে অ্যাপ্লিকেশন হবে। আবার আমার স্কলারশিপের ওয়ে হচ্ছে আলাদা। আচ্ছা। তারপর ইরাসমাস মুন্ডাস যারা অনেকে ইরাসমাস মুন্ডাসের কথা শুনছেন। ইরাসমাস মুন্ডাসের আইডিয়াটা কি? ইরাসমাস মুন্ডাসের আইডিয়া হচ্ছে ইরাসমাস মুন্ডাস হচ্ছে আরো হিউজ। হিউজ এই সেন্সে যে ওদের পোর্টালে ঢোকার পরে আমি ক্যাটালগ যদি সার্চ করি ওদের ভেতরে প্রায় প্রোগ্রামই আছে ২০০ র মতো। প্রত্যেক প্রোগ্রামে আবার ধরেন ২০ জন করে ক্যান্ডিডেট ওরা সিলেক্ট করে। তার মানে কত ২০০০ প্লাস ওদের আ টোটাল ক্যাপাবিলিটি বা স্টুডেন্ট ওরা টোটাল নেয়। সো ওটার জন্য কি করতে হবে? আমি ইরাসমাসের ক্যাটালগে ঢুকতে হবে। ক্যাটালগে ঢোকার পরে আমাদের ওই জিনিসটাকে ফলো করতে হবে। আচ্ছা। এইটা হচ্ছে গিয়ে এই সাইটটা এটা এখন ক্লিয়ার দেখা যাবে না। বাট এটা হচ্ছে আমি মোটামুটি কালকে ঘাটাঘাটি করে আ ডেডলাইন গুলা নিয়ে একটা আইডিয়া করছি। এখানে হয়তো ক্লিয়ার নাই বাট সমস্যা নাই। এটা আ মানে একটু গুগল করলেই ইজিলি পাওয়া যাবে বা এটা যদি কারো লাগে আমি ইমেইল করে পাঠায় দিব সবাইকে। অসুবিধা নাই। এটা যেন একটা ডেডলাইনের মতো। ডেডলাইনের মতো কিরকম যে শেভনিং হচ্ছে গিয়ে আজকে ওপেন করল। এটা শেষ হয়ে যাবে হচ্ছে গিয়ে আমার অক্টোবরে। তারপর হচ্ছে গিয়ে কমনওয়েলথ শিয়ার্ড এর কথা যেটা বলতেছিলাম। কমনওয়েলথ শিয়ার্ড হচ্ছে ওপেন করবে হচ্ছে নভেম্বরে। আর এটার ডেডলাইন শেষ হবে হচ্ছে গিয়ে আমার ডিসেম্বরের ১৫ এই সময় দিকে। তারপর অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস এই সবগুলাই কিন্তু হচ্ছে ২০২৭ এ যদি আমি পড়াশোনা শুরু করতে চাই। অর্থাৎ ২০২৭ এ যে সেপ্টেম্বর মাসে যে ইনটেক হবে, ওটার কার্যক্রম আমার শুরু করতে হবে এখন থেকে। সবাই একটু টাইমলাইনটা ফলো করে দেখেন। এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট বিষয় যে আমি এখন যদি কাজ শুরু করি, এখন যদি আমার প্রিপারেশন শুরু করি, আমি সেশন ধরব ২০২৭ এর সেপ্টেম্বরে। ঠিক আছে? আর যদি আমি সেশন ধরি হচ্ছে গিয়ে ২৮ এ তার মানে ডেফিনিটলি পরের বছরে চলে যাচ্ছে। সো এজন্য আমি বলতেছিলাম যে ২৭ এর সেপ্টেম্বরের বা ফলের সেশন ধরার জন্য আমার চেয়ে এখনই হচ্ছে বেস্ট টাইম যেকোনো কার্যক্রম শুরু করার জন্য। আচ্ছা, তারপরে বলতেছিলাম যে ইরাসমাসের প্রবলেম হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের আবার আলাদা করে ডেডলাইন থাকে। সো আমি চাইলেই করে ফেলতে পারব না যে আমি চিন্তা করলাম যে এই প্রোগ্রামটা আমি ধরব। সো ওটার জন্য আমার ওই প্রোগ্রামের ভেতরে যেতে হবে। ওই প্রোগ্রামের কি ডেডলাইন ওইটা কিন্তু আবার তখন ডিফারেন্ট হবে। আচ্ছা, যারা পরে জয়েন করছেন তাদের জন্য আমি আরেকটু রিক্যাপ দিয়ে দিই সংক্ষেপে। খুব বেশি কথাবার্তা হয় নাই। কথাবার্তা শুধুমাত্র একদম বেসিকই আছে। আমি যেটা করব আজকে আবার হচ্ছে গিয়ে অ্যা অ্যা শিভনিং স্কলারশিপের ওপেনিং আজকে হইছে। সো ওই স্কলারশিপটা দিয়ে আমি দেখাইয়া দিব। ঠিক কোন অ্যাপ্রোচ এ স্কলারশিপ গুলো আসলে এপ্লাই করতে হয়। প্লাস অ্যাডমিশনের জিনিসগুলো একটা ইউনিভার্সিটি আমি পোর্টাল খুলে রাখছি। ওই ইউনিভার্সিটিতে ঢুকে আমি দেখানোর চেষ্টা করব জিনিসগুলো আসলে কতটা ইজি আমাদের জন্য। কিন্তু ওই দেখা যায় যে প্রপার গাইডলাইন এর জন্য জিনিসগুলো শুরু করা যায় না। সো এটা হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য। সো এখন পর্যন্ত খুব বেশি আলোচনা হয় নাই। শুধুমাত্র স্কলারশিপ গুলোর ডেডলাইন নিয়ে একটু কথাবার্তা হচ্ছে। যাই হোক, আবার পুরনো ডিসকাশন এ ফিরে আসি। তো এরপরে যেটা বলতেছিলাম যে SISGB বা সুইডেনের যে স্কলারশিপটা
ওটার কল মোটামুটি চলে আসে হচ্ছে আপনার সেপ্টেম্বরের দিকে। তবে এখানে আরেকটা বিষয়ের কথা থাকে, সুইডেনেরটা একটু কমপ্লিকেটেড। একটু কমপ্লিকেটেড বলতে সবচেয়ে কমপ্লিকেটেড স্কলারশিপ অ্যাপ্লিকেশন হচ্ছে সুইডেনের। কেন বলতেছি এরকম? যারা ইতিমধ্যে সুইডেনে নরমালি মানে অ্যাডমিশনের জন্য এপ্লাই করছেন তাদের আইডিয়া থাকার কথা। আর যদি কেউ না করে থাকেন তাহলে হচ্ছে গিয়ে মানে যখন করতে যাবেন এটা বুঝবেন। তো এতে করে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে সুইডেনের অ্যাপ্লিকেশন যেহেতু সবচেয়ে কমপ্লিকেটেড, কারণ এখানে ম্যানুয়ালি ট্রান্সক্রিপ্ট পাঠাইতে হয়, একটা জটিলতা আছে। এজন্য দেখা হয় তুলনামূলক কম্পিটিটিভ, মানে যদি আমি কম্পিটিশন বলি ওখানে কম। এটা কনফিডেন্টলি বলার একটা কারণ হচ্ছে যে শিভিনিং এ গত বছর টোটাল অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে ১,১০,০০০। ওরা হচ্ছে গিয়ে আমাদের সিলেক্ট করছে অ্যারাউন্ড 2000 এর মতো। তার মানে কি দাঁড়াচ্ছে 2% এর মতো সিলেকশন রেট। কিন্তু ওই এসআইজিবি বা সুইডেনের সংখ্যাটা ওটা অনেক কম। ওটার সিলেকশন রেট দেখা যাচ্ছে 10% এরও বেশি হয় অনেক ক্ষেত্রে। ওটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। বাট দেন এগেইন ওই প্রসেস ইজি হওয়ার কারণে যেটা হয়, আমার কম্পিটিটিভ বেশি। এই একইভাবে এসআইজিবি প্রসেসটা কমপ্লিকেটেড। এজন্য দেখা যায় যে আমাদের ইয়েটা একটু কম থাকে। কি বলে? আমাদের ওই যে কম্পিটিশনটা একটু কম থাকে। যদিও এখন আসলে সব স্কলারশিপ গুলোর কম্পিটিশন একটু বেড়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, এরপরে জেডিএস স্কলারশিপ যেটা, এইখানে একটু ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট এর মধ্যে আমি এই যে ইয়েটা দেখলাম, আমাদের 85 না 75% ই হচ্ছে আমাদের চাকরি করতেছেন, গভর্নমেন্ট জব। সো এজন্য ওই 75% এর সবাই আমরা হচ্ছে গিয়ে জেডিএস স্কলারশিপ এপ্লাই করতে পারবো। আর বাকি যে 25% মানে নন গভর্নমেন্ট জব করতেছি তাদের জন্য এটা অফ। জেডিএস স্কলারশিপটা হচ্ছে সরকারের, শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্যই। বিশেষ করে আসলে ক্যাডার অফিসিয়ালদের জন্য। সো এখানে একটু হচ্ছে গিয়ে এইটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না। সো যারা হচ্ছে এখানে আমাদের গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যারা আছেন, তাদের জন্য এই হচ্ছে গিয়ে যে ডিএস স্কলারশিপটার ওপেনিংটা আগে হইতো, আরো অনেক আগে মানে সেপ্টেম্বরের দিকে শুরু হয়ে যেত। বাট প্রবলেম যেটা হয়, মানে কারো যদি হচ্ছে মানে অন্য কোনো টার্গেট থাকে, হয়তো দেখা গেল যে সে অন্য ইউএসএ বা অন্য কোনো দেশে চলে যাবে। তো টাইমিং এর কারণে যেটা হয়, ওই জেডিএসটা বেশি আগে হয়ে যাওয়াতে ওই অনেক চেঞ্জ করে ফেলতো। সো এই প্রবলেম এড়ানোর জন্য এখন যেটা করে জেডিএস আরেকটু পরের দিকে শুরু হয়। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি ওই সময়ের দিকে সার্কুলার গুলো আসে এবং জেডিএস এর সার্কুলার গুলা ফলো করার সময় দেখা যায় যে ওখানেও আসলে এখন কম্পিটিটিভ অনেক বেশি হয়ে গেছে। এনিওয়ে কম্পিটিটিভ সবগুলো স্কলারশিপই হয়ে গেছে। কিন্তু ওই যে যেটা হয়, আমাদের কিছু কমন মানে মিসকনসেপশন এবং অ্যাপ্রোচ এর ভুল থাকে। কি ধরনের ভুল থাকে? আমি আজকে ব্রিফলি যে আইডিয়া গুলো দেওয়া যায় ওগুলো দিব। যেমন আচ্ছা, এখনই মাথায় আসছে, এখন বলি। খুব ইম্পোর্টেন্ট এই বিষয়টা। সেটা হচ্ছে রিলেভেন্স। মানে অ্যাডমিশন কমিটি আমাকে সিলেক্ট করবে কিনা, প্লাস আমার প্রোফাইল স্কলারশিপ এর জন্য অ্যাপ্লিকেবল কিনা। ঠিক আছে? এইটা সবচেয়ে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হলো আমার রিলেভেন্স। রিলেভেন্স বলতে কি বোঝায়? খুবই কমন। আমি কোন সাবজেক্টে পড়াশোনা করতেছি। নাম্বার 2 হচ্ছে আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। আচ্ছা। আমার যেই ধারণা যে আমার যারা আছে, কি বলে? এখানে যারা পার্টিসিপেন্ট করতেছেন কেউই খুব বেশি একাডেমিক না। মানে রিসার্চ পেপার বা এই জাতীয় জিনিসপত্র কারো আছে বলে আমি আমি অতটা কনফিডেন্ট না। কারণ বেশিরভাগই তো আমি চিনি, প্লাস যে ২ কয়েকজন অচেনা আছেন। আমার ধারণা খুব বেশি মানে রিসার্চ ওরিয়েন্টেড পারসন এখানে নাই নাই। তো যাদের রিসার্চ আছে ভেরি গুড। অসুবিধা নেই, কারণ একাডেমিক লাইন মানেই হচ্ছে রিসার্চ। বাট আমার পয়েন্ট হচ্ছে যে রিসার্চ যাদের নাই বা ওই লাইনে তেমন কোনো ইয়ে নেই, কোনো অসুবিধা নেই। টু বি ভেরি অনেস্ট, মাস্টার্স এর সাথে রিসার্চের মানে মানে আন্ডারগ্রেডে আমার রিসার্চ এর অনেক কিছু থাকা লাগবে। ওরা এক্সপেক্ট করেই না এটা। যেমন এই পয়েন্টটা আমার নিজের ক্ষেত্রে যেটা ছিল। আমি যখন প্রিপারেশন নিতেছি আমার একটা আইডিয়াই ছিল যে রিসার্চ পেপার না থাকলে আবার হায়ার স্টাডি বা স্কলারশিপ কেমনে? বাট ফ্যাক্ট হচ্ছে এটা আসলে মানে দরকার নাই। মানে থাকলে ভালো, বাট ওটা আসলে না মানে ওটা ছাড়াও ফুললি আমি এলিজিবল ওটাতে কম্পিট করার জন্য। আচ্ছা। তো রিলেভেন্স এর বিষয়ে কথা বলতেছিলাম। এখন এই জিনিসটা চুজ করা খুবই ইম্পোর্টেন্ট যে আমি আসলে কোন প্রোগ্রামের জন্য এলিজিবল, পাশাপাশি কোন স্কলারশিপের জন্য আমি স্ট্রং। এই কথা কেন বলতেছি? কেননা একেক স্কলারশিপ একেক ধরনের স্টুডেন্ট চায়। ফর এক্সাম্পল কমনওয়েলথ বা কমনওয়েলথ শেয়ার্ড। ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওদের প্রশ্নগুলো যখন আমরা বা আপনারা গো থ্রু করবেন দেখবেন যে প্রশ্নগুলোর মধ্যে প্যাটার্নটাই হচ্ছে ডেভেলপমেন্ট। মানে আমি আমার দেশের ডেভেলপমেন্টটাকে কিভাবে ইনকর্পোরেট করব ওই পড়াশোনার সাথে। এটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ গুলার একটা ইয়া। কিন্তু ওরা রিসার্চের জন্য প্রশ্ন রাখে, প্লাস রিসার্চ আছে কিনা ওটার জন্য একটা গ্যাপ রাখে। কিন্তু ওখানেও সেম ওই রিসার্চটা আমি হচ্ছে গিয়ে দেশের ডেভেলপমেন্টে কিভাবে কাজ করাবো।
এটা হচ্ছে কমনওয়েলথ এর থিম। তার মানে কি? আমি যদি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে থাকি, এটা হচ্ছে আমার জন্য ভালো। প্লাস আমি যদি রিসার্চ থাকে ওটা তো আরো ভালো। তার মানে কিন্তু এটা না যে, যে হচ্ছে গিয়ে একাডেমিক লাইনে বা ডেভেলপমেন্ট সেক্টরে না, সে তার জন্য মানে এটা রিলেভেন্ট না। না, আলাদা। বাট আমি জাস্ট একটা যে ব্রডার মানে পার্সপেক্টিভ থেকে বলতেছি। তারপর যদি আমি কথা বলি হচ্ছে গিয়ে শেভেনিং নিয়ে। শেভেনিং এ ওই রিসার্চ নিয়ে কোনো কথাই নেই। শেভেনিং বলতেছে আমি চাই হচ্ছে গিয়ে লিডারশিপ। আমি চাই হচ্ছে গিয়ে নেটওয়ার্কিং। এবং আল্টিমেটলি ওদের সিলেকশন প্রসিডিউর টাও আসলে ওরকমই। কারণ ওরা ভাইবা নেয়। তখন ওরা হচ্ছে গিয়ে মানে ওই জিনিসগুলো ট্রাই করে। যেমন আমাদের একটা প্রোগ্রাম ছিল হচ্ছে শিভিনিং আর কমনওয়েলথ ২ গ্রুপ পার্টিসিপেন্ট মানে ২ গ্রুপের স্কলাররাই ওখানে গেছিল। তো জেনারেলি আমার কাছে গিয়ে মনে হয়েছে যে শিভিনিং যারা পার্টিসিপেট করেছে তারা একটু মোর এক্সট্রোভার্ট। মানে তাদের মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে যে কিছু একটা ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটা করা। আর অ্যা ইয়েতে দেখা গেল যে মার্শালস বা কমনওয়েলথ এ তারা হচ্ছে গিয়ে একটু একাডেমিক। হুম? সো এই জিনিসগুলো হচ্ছে ওরা প্রেফার করে। যেহেতু ওরা ভাইবা নেয় এবং ওটা ওরা রিড করে ফেলতে পারে যে আসলে মানে ওদের রিকোয়ারমেন্ট ওরা ফুলফিল করতেছে কিনা। তো এখন কারা কি চায়, কোন স্কলারশিপ কমিটি কি চায় এটা আমি জানবো কিভাবে? এগেইন একই জিনিস আমি যদি ওই ওয়েবসাইট গুলাতে যাই, ওদের এন্ট্রি রিকোয়ারমেন্ট এ ওরা কিন্তু ফুললি এটা বলা থাকে। প্রবলেম যেটা হয় আমরা অনেক সময় ওই জিনিসগুলা সিরিয়াসলি পড়ি না। তো এজন্য খুব ইম্পোর্টেন্ট যে আমরা ওয়েবসাইটে এন্ট্রি রিকোয়ারমেন্ট যেকোনো সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক কিংবা স্কলারশিপ কমিটি হোক, এন্ট্রি রিকোয়ারমেন্ট একদম 100% মানে ভালোভাবে পড়ে ফেলতে হবে। সো এইজন্য এই কাজটা হচ্ছে গিয়ে খুবই ইম্পোর্টেন্ট করা। আচ্ছা, সো আবার আমার লাইন তো হওয়া যাবে না। যেটা বলতেছিলাম যে আমার এন্ট্রি রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলতেছিলাম যে আমরা কে কোন স্কলারশিপ চুজ করব বা কোথায় প্রায়োরিটি বেশি দিব। কেননা স্কলারশিপ তো আসলে অনেকগুলো আছে, প্রোগ্রাম অনেকগুলো থাকবে। ইরাসমাস এর সবগুলো যদি আমরা ইনক্লুড করি, কিন্তু আমি কোনটাকে প্রায়োরিটি দিব এইটা চুজ করার জন্য উপায় কি? এটা চুজ করার উপায় হচ্ছে ওদের এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলা পড়া, পড়ে দেখা যে ওদের চাহিদার সাথে আমার মানে সংযোগগুলো আছে কিনা। যেমন আরেকটা জিনিস বলি যে শিভিনিং প্লাস হচ্ছে গিয়ে কমনওয়েলথ স্কলারশিপ প্লাস হচ্ছে গিয়ে সরি কমনওয়েলথ না, শিভিনিং প্লাস এসআইএসজিপি অর্থাৎ সুইডেনের যে স্কলারশিপটা ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে ২ বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স লাগবে। ঠিক আছে? সো এটা একটা মাথায় রাখতে হবে যে আমার ২ বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। তবে শিভিনিং হচ্ছে গিয়ে ওটা মানে ভেরিফাই করবে না। যে আমার যে এমপ্লয়ার এর কাছ থেকে সার্টিফিকেট আনা লাগবে এমন কিছু না। সো ওই প্রবলেম নাই। কিন্তু এই এসআইএসজিপির ক্ষেত্রে আবার ওই আমার উম যে ভেরিফিকেশন লাগে ওটা আমার হচ্ছে গিয়ে এমপ্লয়ার এর কাছ থেকে একটা সার্টিফিকেট আনতে হয়। এজন্য বলতেছিলাম যে এসআইএসজিপি হচ্ছে সবচেয়ে জটিল। এজন্য মানুষজন কম এপ্লাই করে তুলনামূলকভাবে। তো এই শিফনিং হচ্ছে গিয়ে সবচেয়ে ওপেন এবং সবচেয়ে ইজি এপ্লাই করা। এজন্য সবচেয়ে বেশি সংখ্যক এপ্লাই করে। আবার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা বলতেছিলাম ওই এখন কি টাইপ প্রশ্ন আচ্ছা ওটা পরে আসবো। সামনে আমি আলাপ করব। আচ্ছা। তো তারপর যেটা বলছিলাম যে তাহলে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস ওরা কি চায়? ওরা চায় হচ্ছে গিয়ে অনেকটা আমি আমার একটা আইডিয়া থাকবে যে আমি আসলে কি মানে আমি একটা প্রজেক্ট বা আমি একটা চিন্তা ভাবনা থাকবে এই কাজটা মানে একটা আইডিয়ার মতো। যে আমি আসলে ওরকম একটা প্রজেক্ট দাঁড় করাবো। সেটা বাস্তবতা হোক কিংবা চাপাবাজি হোক হোয়াটএভার। কিন্তু আমার একটা কেউ একজন একটু হ্যালো, একটু মিউট করে আসসালাম। ফেলি আমরা সব। সরি। তো যেটা বলতেছিলাম যে আমাদের রিকোয়ারমেন্ট গুলা কিরকম? যে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমি এক্সাক্টলি কোন স্কলারশিপটা আমার জন্য সুইটেবল। হ্যাঁ? তো এই অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস এর কথা বলতেছিলাম যে ওখানে রিকোয়ারমেন্টটা কি? ওরা চায় যে আমি একটা প্রজেক্ট আমার মাথার মধ্যে থাকবে। যে আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাই এবং এই প্রজেক্টটাতে আমি কিভাবে কাজ করব এটা নিয়ে একটা ডেসক্রিপশন ওদেরকে দিতে হয় এবং ডেসক্রিপশন দিয়ে ওটা হচ্ছে গিয়ে ওদেরকে মানে কনভিন্স করতে হয়। তো এটা হচ্ছে গিয়ে আমার অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রে আমার প্রযোজ্য। তারপর হচ্ছে ইরাসমাস মুন্ডাস কি এইখানে হচ্ছে একটা বিষয়। ইরাসমাস মুন্ডাস হচ্ছে গিয়ে ওরা চায় হচ্ছে গিয়ে ওয়ার্ক এক্সপেরিয়েন্স প্লাস ওই রিসার্চ এর যে জিনিসটা। ওরা রিসার্চ এর জিনিসটাকে খুবই প্রায়োরিটি দেয়। আমার যদি কারো যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে ইরাসমাস ক্র্যাক করা একটু ডিফিকাল্ট যদি স্টাডি গ্যাপ থাকে। কিন্তু যদি আন্ডারগ্রেড এ মানে যে কাজটা করা হইছে ওটা যদি মোটামুটি ইয়ে থাকে মানে ভালো হয় এবং ওটাকে যদি আমি কনভিন্স করতে পারি তাহলে পসিবল। কিন্তু যারা জব করতেছি আমরা অনেক বছর ধরে, তাদের জন্য ইরাসমাসের একটা প্রোগ্রাম চুজ করে ওখানে কনভিন্স করা একটু ডিফিকাল্ট। কেন? যেটা বলতেছিলাম যে ওরা চায় হচ্ছে গিয়ে যেহেতু ইরাসমাস প্রোগ্রামটা ২ বছরের, ওরা আসলে একদম ইনটেন্স রিসার্চ করায়।
মানে মাস্টার্সের সময়। তো এজন্য যেটা হয় ইরাসমাসের প্রোগ্রামে এপ্লাই করতে হইলে সাবজেক্ট স্পেসিফিক নলেজটা ভালো থাকতে হবে সোজা হিসাব। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা, আমি ১ মিনিটের জন্য একটু ব্রেক নিবো। কারণ ব্রেক না আমি লাইনেই থাকবো। সেটা হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম অনেকে জয়েন করতে পারতেছে না। কারণ হচ্ছে সবাই ধরে নিছে হচ্ছে Zoom মিটিং এর লিঙ্ক। এখন আচ্ছা, যাই হোক। তো আমরা এতক্ষণ বলতেছিলাম হচ্ছে কি মোটামুটি একটা রাফ আইডিয়া যে কি ধরনের স্কলারশিপ আছে এবং আমরা কি ধরনের স্কলারশিপ টার্গেট করে এপ্লাই করা উচিত। তবে এখানে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের প্রিপারেশন। মানে আজকে থেকে যদি আমি শুরু করতে চাই, তাহলে আমি কোথা থেকে শুরু করব এবং কোন কাগজপত্র আমার হচ্ছে কি ম্যান্ডেটরি। সো যারা একবারই ১ম মানে চিন্তা ভাবনা করতেছি তাদের জন্য। আমার ১ম কাজ হচ্ছে গিয়ে একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট। বিশেষ করে আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে যারা অনেকে আছে, তাদের ট্রান্সক্রিপ্ট ওঠানো নাই এখনো অনেকের ট্রান্সক্রিপ্ট ওঠানো নাই। সো তাদের ১ম কাজই হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট উঠায় ফেলতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওঠানো শেষ, সার্টিফিকেট আমার হাতে আছে। আচ্ছা, তারপর আমার কাজ কি? তারপর কাজ হচ্ছে IELTS দিয়ে দেওয়া। সো আমার ১ম কাজ ট্রান্সক্রিপ্ট উঠানো, সার্টিফিকেট ওঠানো এবং IELTS দিয়ে দেওয়া। ৩ টা হয়ে গেল। আচ্ছা নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। এখন প্রশ্ন আসতে পারে লেটার অফ রিকমেন্ডেশন তো এটা অনেকটা ডিপ মানে হওয়ার কথা। কিন্তু আমি এত আগে বলতেছি কেন? একটু আগে বলার কারণ হলো লেটার অফ রিকমেন্ডেশন টা একটু উম ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এইজন্য যে এটা ভালো দিলে কোনো সমস্যা নাই। এটা লেটার অফ রিকমেন্ডেশন ভালো দিলে যে আমার কোনো খুব বেশি আমি আগায় যাবো এরকম না। কিন্তু লেটার অফ রিকমেন্ডেশন খারাপ দিলে একটু মানে এটা নেগেটিভলি নেয়। সো আল্টিমেটলি আমরা আসলে ভালো যারা দেয় তাদের কাছ থেকে যেহেতু নিই, ওটা ওরকম অসুবিধা হয় না। তবে একটা বিষয় ইম্পোর্টেন্ট যে ২ ধরনের লেটার অফ রিকমেন্ডেশন লাগে। এক ধরনের হচ্ছে যে আমাকে একটা লেটার অফ রিকমেন্ডেশন এই বছরের ডেটে আমাকে সাইন করে স্যার দিয়ে দিল। এখন ওই যে লেটার অফ রিকমেন্ডেশন টা ওটা হচ্ছে কিন্তু আমার কাছে থাকলো আমি স্ক্যান করে আপলোড করে দিব। ফাইন। ২ টা। একটা হচ্ছে গিয়ে আমার টিচারের কাছ থেকে, আরেকটা হচ্ছে আমার বসের কাছ থেকে। সো একটা প্রফেশনাল, একটা একাডেমিক। এই ২ টা হচ্ছে গিয়ে কমন মানে স্ট্যান্ডার্ড। একটা একাডেমিক লেটার অফ রিকমেন্ডেশন আরেকটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে কি বলে ওটাকে? এই টিচারের কাছ থেকে। সো এইটা আমরা নরমালি নিলাম। তবে একটা প্রবলেম হচ্ছে যে অনেক ক্ষেত্রে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যা হয়, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের সময় অনেক ইউনিভার্সিটি করে কি বলবে যে, "তুমি তোমার রেফারির ইমেইল অ্যাড্রেস দাও। আমি ওখানে সরাসরি ওর কাছে পাঠাবো।" এটা খুবই কমন। ইউএস ইউনিভার্সিটি সবাই এরকম করে। ইউকে তে একটু কম। অ্যা উম এবং স্কলারশিপ এর ক্ষেত্রেও লেটার অফ রিকমেন্ডেশন গুলা এরকম ওদের নিজস্ব ফরমেট থাকে। ওই ফরমেটে ওরা চায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি স্ক্যান করে দিয়ে দিব। অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওরা বলে যে, "ইমেইল অ্যাড্রেস দাও, আমি তোমার ইয়ের কাছে পাঠাবো। তুমি যাকে রেফার করতেছো তার কাছে পাঠাবো।" সো এজন্য গুরুত্বপূর্ণ বিষয় কি আমার একজন টিচারের সাথে একটা সখ্যতা জোগাড় করা। কেননা ওয়ার্কিং প্লেস এ আমরা মোটামুটি সবার জন্য ইজি। ওয়ার্কিং প্লেস এ যেকোনো একজন বসের সাথে হাই হ্যালো থাকলে সে একদম খুশি মনে আমাদেরকে দিয়ে দিবে। সো এটা কোনো অসুবিধা নাই। লেটার অফ রিকমেন্ডেশন যদি আমার সাইনওয়ালা হয় তাহলে কারেন্ট বসের কাছ থেকে নিয়ে নেওয়া। ইনফেক্ট কারেন্ট বস না হলেও সমস্যা নাই। ওরা আসলে অত বোঝেও না যে আমাদের চাকরির ক্ষেত্রে যে অনেক সময় পোস্টিং চেঞ্জ হয়, চেঞ্জ হয়। ওটাও অসুবিধা নাই। আমি আমার সাথে ভালো সম্পর্ক এরকম একজন বসের ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলেই হয়ে যাবে। সো লেটার অফ রিকমেন্ডেশন এর ক্ষেত্রে আমার সাথে সম্পর্ক ভালো এরকম একজন প্রফেশনাল বা আমার বসের একজন আমরা নিয়ে নিবো। এটা হচ্ছে একটা কাজ এবং তার কাছ থেকে একটা হচ্ছে গিয়ে সাইন সহ নিয়ে নিবো। ঠিক আছে? যে সে হচ্ছে গিয়ে একটা হার্ড কপিতে অফিসের সিল সাইন সহ দিয়ে দিল। এতে করে যেটা হবে আমার আপলোড করার ক্ষেত্রেও এই কাজটা ইজি হয়ে যাবে। আচ্ছা। তো তারপরে যে লেটার অফ রিকমেন্ডেশন টিচারের কাছ থেকে। এই জিনিসটা একটু প্রবলেম। আমি অন্তত পার্সোনালি যে এই প্রবলেমটা ফেস করছি। কেননা দেখা যায় যে আসলে টিচারদের সাথে অনেকদিন ধরে সম্পর্ক নাই। সো গ্যাপ আছে। অনেক স্যাররাই চেনে না। সো ওইজন্য কোন স্যারের রেপুটেশন ভালো।
মানে এটা ইউনিভার্সিটির ছেলেপেলেদের সাথে কথা বললে জানা যায় যে বা ইউনিভার্সিটির টিচার পরিচিত আছে অন্য ডিপার্টমেন্টে তাদের সাথে কথাবার্তা বললে আমি যেটা ফলো করছি যে কোন স্যার মানে কোন প্রশ্ন ছাড়া আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিবে এবং দিলে ইমেইল অ্যাড্রেস দিলে কারা রেসপন্স করবে। এরকম একজন টিচার খুঁজে বের করতে হবে। সো এরকম টিচার খুঁজে বের করে তার কাছে লেটার অফ রিকমেন্ডেশনটা নিতে হবে। এখন প্রবলেম হচ্ছে যে এরকম লেটার অফ রিকমেন্ডেশন কিন্তু বেশ মানে অসংখ্যবার যাবে। কেননা চিন্তা করে দেখেন, আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য লাগবে। আমি যদি কয়েকটা স্কলারশিপ এপ্লাই করি, কয়েকটা স্কলারশিপে লাগবে এবং ইউনিভার্সিটিতে তো আমি একটা এপ্লাই করব না। বেশ কয়েকটা এপ্লাই করব। সো ওখানেও আমার লাগবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন টিচার আমার মানে কতটা দিবে। প্লাস যদি এরকম মনে হয় যে একজনের কাছে বেশি যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা বাড়াইতে হবে। আমরা হয়তো আ মানে টিচারের সংখ্যা বাড়ায় নিয়ে আ অ্যাপ্রোচ করতে হবে একটু সংখ্যাটা বাড়ায় নিয়ে যে এই ৪-৫ জন আমি সিলেক্ট করে রাখলাম। তারা আমাকে এই ইয়েটা দিবে। লেটার অফ রিকমেন্ডেশনটা দিবে। আচ্ছা। সো আমরা প্রস্তুতি ধরে নিলাম আমার ট্রান্সক্রিপ্ট হয়ে গেছে। আমার IELTS স্কোর আমি পেয়ে গেলাম। আমার লেটার অফ রিকমেন্ডেশন ও আমার হাতে চলে আসছে। হুম? তো সবগুলাই আমার হাতে যেহেতু এখন চলে আসছে, আমার নেক্সট কাজ কি? আচ্ছা। এখানে একজন আমাকে মেইল করেছে, এটা আসলে ইম্পোর্টেন্ট। কেননা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার অ্যা অ্যা মানে একটা মেসেজ দিছে। আইইউটি স্টুডেন্ট যারা আছেন, যেহেতু আমি নিজে আইইউটি, সো আমার এখানে আমার Facebook ফ্রেন্ড আইইউটির অনেক ছিল। সো স্বাভাবিকভাবে এই মানে আমাদের এখনকার পার্টিসিপেন্টদের মধ্যে আইইউটিয়ান অনেক আছে। সো তাদের যদি এরকম সমস্যা থাকে, গোলাম সারোয়ার স্যার উনি হচ্ছে গিয়ে খুবই মানে ফ্রেন্ডলি। যাই হোক, এটা আসলে ডিপার্টমেন্ট স্পেসিফিক, সো সবাই তো আর একই ডিপার্টমেন্টের না। এটা আম যার মতো করে অ্যা এরকম অ্যাপ্রোচ করাটা মানে খুব ইজি আরকি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম। তো আমার এরকম আমার হাতে লেটার অফ রিকমেন্ডেশন চলে আসছে। তাহলে এখন আমার নেক্সট স্টেপ কি হবে? যে আমি যে কাগজগুলো বললাম যে আমার সবগুলো কাগজ আমার হাতে রেডি। আমার কোন স্যার আমাকে লেটার অফ রিকমেন্ডেশন দিবে ওটাও আমার হাতে রেডি। তাহলে আমার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ওই যে তখন যেটা আলোচনা করতেছিলাম ডেডলাইন দেখা। যে এই ২০২৭ এর সেশন তো শুরু হইল মাত্র। আসলে পুরোপুরি শুরুও হয় নাই। সেপ্টেম্বরে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল গুলো আসলে সেপ্টেম্বরে খুলবে। শিভেনিং এর স্কলারশিপ পোর্টাল খুলছে কিন্তু ইউনিভার্সিটি কিন্তু আমি এখন এপ্লাই করতে পারব না। আমি এখন চাইলে কোন ইউনিভার্সিটিতে ২০২৭ এর জন্য এপ্লাই করতে পারব না। ওটা আরেকটু পরে শুরু হবে। সো ওইজন্যই বারবার আমি বলতেছি যে আমি আমার জার্নি শুরু করতে চাইলে ২০২৭ এ পড়াশোনা শুরু করার জন্য এখন হচ্ছে পারফেক্ট টাইম। আচ্ছা। তো আমার কাছে ধরে নিলাম আমি ইউনিভার্সিটি পোর্টাল খোলা। আমি এই ৪ টা কাগজপত্র আমার ইম্পোর্টেন্ট এখন হাতে আছে। তারপর কি লাগবে? পাসপোর্ট। এটা মানে মিস করে গেছি। এটা আসলে লাগবে। সো জান সম্ভবত সবারই পাসপোর্ট করা আছে। যদি কারো না থাকে এটা করে ফেলতে হবে। আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে এই সব জিনিসপত্র আমার হাতে আছে। এখন আমি যাবো হচ্ছে ১ম এই একটা টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ চলে যাবো। টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ চলে গেলে যেটা হবে ওখানে আমি কাস্টমাইজ করে ইউনিভার্সিটি গুলা চুজ করে ফেলতে পারবো। যে আমি শুধু ইউকে যদি দেখতে যাই, ইউকে গুলা দেখে ফেলতে পারবো। বা আমি যদি অস্ট্রেলিয়ার জন্য আলাদা ওদের নিজস্ব পোর্টাল আছে। কিন্তু ওই টাইমস এর মধ্যেও ওদের র‍্যাংকিং করা আছে সবগুলো ইউনিভার্সিটির। তো টাইমস এ যেতে বললাম এইজন্য ওখানে গেলে আমি ইউনিভার্সিটির র‍্যাংকিং নিয়ে একটা আইডিয়া পাবো। কারণ আল্টিমেটলি পড়াশোনাটা তো আসলে আমরা অনেকের অ্যা ক্রাইটেরিয়া অনেক রকম। কিরকম? যে অনেকে আমাকে বলতেছিল যে, অনেকে হচ্ছে যে আমি ইউনিভার্সিটি, ভাই আমার চাকরির জন্য ইউনিভার্সিটির ব্র্যান্ডটা ইম্পোর্টেন্ট। একটা ভালো ইউনিভার্সিটির নাম হইলে ওটা আমার জন্য হেল্প হবে। বা আমি পার্সোনালি পছন্দ করি যে আমি একটা ভালো ইউনিভার্সিটির একদম মানে টপ নচ ইউনিভার্সিটির অ্যা একটা ডিগ্রি আমি চাই। সাবজেক্ট যাই হোক। আবার অনেকে আছে যে না ভাই আমি সাবজেক্ট হচ্ছে গিয়ে আমার মেইন প্রায়োরিটি। ইউনিভার্সিটি হয়তো আমার অক্সফোর্ড, কেমব্রিজ আমি পাবো না ওটা ইস্যু না। আমার মেইন ইস্যু হচ্ছে আমি এই সাবজেক্টেই আমি যেতে চাই। তো তার জন্য হচ্ছে গিয়ে আমার প্রায়োরিটি সিলেক্ট করে ফেলতে হবে যে আমি আসলে আমার কোন জায়গাটায় আমি একটু ছাড় দিব, কোন জায়গাটায় আমি খুবই রিজিড। তো আমি রিজিডিটি যদি হয় না, আমি একদম টপ ইউনিভার্সিটি আমার একটা আমার স্বপ্ন। সো সেক্ষেত্রে আমি টপ ইউনিভার্সিটি গুলা ওই যে র‍্যাংকিং দেখে এপ্লাই করা শুরু করব। আর যদি আমার ক্রাইটেরিয়া হয় যে না আমার সাবজেক্ট, তখন হচ্ছে আমি ওই ওই টপ ইউনিভার্সিটি বা আমার ইউনিভার্সিটি চুজ করে ওই ইউনিভার্সিটির পোর্টালে আমি সাবজেক্ট খুঁজে বের করলে কিন্তু আমি পাবো। ওটা আমি একটু স্যাম্পল দেখানোর ট্রাই করব। কারণ মানে আমাদের খাতে জেনারেলি যে জিনিসটা মনে হয় যে আমরা পারসেপশন ও তো এরকম যে আমাদের দেশের ওয়েবসাইট গুলোতে তো আমরা আসলে অত কোঅপারেটিভ ওয়েতে মানে এনরোল করতে পারি না। কিন্তু সুবিধা যেটা হচ্ছে যে আমরা ওদের ওয়েবসাইট গুলাতে খুবই ওয়েল গাইডেড। অর্থাৎ আমি যে কেউ এখানে যদি ১০ মিনিট টাইম দেন সুন্দর মতো তার পোর্টালে ঢুকে ফেলতে পারবেন। সো এজন্য ওদের ওয়েবসাইট গুলাকে ফলো করা খুবই ইম্পোর্টেন্ট। মানে যে জিনিসটা বারবার বলতেছি আমি একটু দেখাবো যে কিভাবে আমরা ওই জিনিসটাকে ফলো করব। তাইলে যেটা হবে হচ্ছে গিয়ে মানে ওই অন্য ইউনিভার্সিটি গুলো এপ্লাই করা, অন্য তারপর হচ্ছে গিয়ে স্কলারশিপ এর পোর্টাল গুলাতে হচ্ছে গিয়ে
গো থ্রু করা ওটা আরো ইজি হয়ে যাবে। আচ্ছা। সো আমি হচ্ছে গিয়ে ধরে নিলাম একটা ইউনিভার্সিটি চুজ করছি। আমি কথার কথা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার চুজ করলাম। ওখান থেকে হচ্ছে গিয়ে আমার সাবজেক্ট আমি চুজ করলাম হচ্ছে গিয়ে আমি ইকোনমিক্স পড়বো। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আমি ইকোনমিক্স পড়বো। তার মানে কিন্তু এটা না যে আমি খালি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারেই এপ্লাই করব। না, তার আশেপাশে একই ইকুইভ্যালেন্ট আরো মানে আমি আরো কয়েকটা ইউনিভার্সিটিতে এপ্লাই করব এবং আমি খালি ইকোনমিক্সই করব তা কিন্তু না। আমার মাথায় রাখতে হবে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, ইকোনমিক্স উইথ পাবলিক পলিসি, ইকোনমিক উইথ অ্যাডমিনিস্ট্রেশন। সিমিলারলি আমি যদি টেকনিক্যাল কিছু বলি, আমি কথার কথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ব। তার মানে আমি কিন্তু খালি ম্যানচেস্টারের মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ব না। রাদার আমি আরো ৫ থেকে ৭ টা ইউনিভার্সিটি চুজ করব একই পাশাপাশি ইলেকট্রিক্যাল উইথ কমিউনিকেশন, অনলি ইলেকট্রিক্যাল, অনলি ইলেকট্রনিক্স। মানে আমি অপশন গুলা ওয়াইড রাখতে হবে। কেননা আমি যদি ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্টের ক্রাইটেরিয়াতে যাই দেখব যে আমি ওটাতে ম্যাচ করতেছি। সো এইজন্য ওই অপশন গুলো ওপেন রাখলে যেটা হবে আমি আমার ওই প্রোফাইলের ওই অ্যাপ্লিকেশনের যেই সামারি গুলো আছে, যে প্রশ্নগুলো আছে ওগুলা দিয়ে কিন্তু আমি ওই আরো মানে রেলেভেন্ট যে জিনিসগুলো আছে ওটাতে এপ্লাই করতে পারব। আচ্ছা। তো আমি ইউনিভার্সিটি চুজ করে ফেললাম, আমি সাবজেক্টও চুজ করলাম। তখন আমার কি কাজ? তখন আমার কাজ হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করা। এখন আমি যে জিনিসটা করব, যেটা বলতেছি কারণ শুধুই আমি কথা বলতে থাকলে ডিস্ট্রাকশন এর মতো চলে আসবে। আমি একটা ইউনিভার্সিটির পোর্টালে আসছি এবং এই পোর্টাল চুজ করা মানে আমি আমি আমার ইউনিভার্সিটিটাই আনছি। এটা কিন্তু খুবই ইজি। খুবই ইজি কিরকম? আমি যদি একটু গুগলি দেখি, ঠিক আছে? আমি মানে একটু বেশি বেসিক নিয়ে কথা বলতেছি এজন্য, কারণ আমার কাছে মনে হইছে যে আমি নিজে স্ট্রাগল করছি যে আ আমি যে ইউনিভার্সিটি গুলা খুঁজবো এটা কি আদৌ ইজিলি পাওয়া যাবে? বা আদৌ পাওয়া মানে আমি কমপ্লিটলি আমার নিজের স্ট্রাগল থেকে এই জিনিসগুলো আমি শেয়ার করতেছি। সো মানে এজন্য মনে হইতে পারে যে আরে আমি কি এতই বোকা নাকি যেগুলা জানবো না। না। বিষয়টা হচ্ছে আমি এই জিনিসগুলো স্ট্রাগল করেছি এজন্য একটু ইয়ে করা। এনিওয়ে সো এখন আমি ধরলাম কি করব? ইকোনমিক্স এ পড়বো কোথায়? ডারহাম ইউনিভার্সিটি। সো সিম্পলি আমি ডারহাম ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি ইকোনমিক্স অ্যাডমিশন পোর্টাল। সে আমাকে কিন্তু একদম ডিরেক্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে নিয়ে আসবে। মানে জিনিসগুলো এতটাই সিম্পল। সি মানে ওদের মানে ওয়েবসাইট গুলা আমি যেহেতু ইউকে তে ঘাটাঘাটি সবচেয়ে বেশি করছি, এজন্য ইউকে টা দেখাইলাম। মানে এত বেশি মানে ওদের কাস্টমাইজ করা প্লাস এত বেশি ইউজার ফ্রেন্ডলি যে আমি ইজিলি কিন্তু ওদের অ্যাডমিশন পোর্টালে চলে আসছি। সো আমি এপ্লাই ফর যে পোস্ট গ্রাড স্টাডি দিলাম। আচ্ছা, যেটা আমার ওপেন করা আছে ওখানে চলে যাই। আচ্ছা। তো ওই মানে ওই এপ্লাই দেওয়ার পরে ওখানে আমার এই যে এখানে নিয়ে আসছে। এই পেজে নিয়ে আসবে। এই পেজে নরমালি আমি একটা আ আইডি ক্রিয়েট করতে হবে আরকি। এই যে রেজিস্টার। রেজিস্টার দিয়ে একটা রেজিস্টার ফর নিউ অ্যাকাউন্ট। আমি এখানে একটা আইডি রেজিস্টার করে ফেলবো। সিম্পল। আমি এখানে প্রোফাইল খুলে ফেলবো। এখন আমার প্রোফাইল খোলা আছে অলরেডি। সো এইজন্য এখানে দেখাচ্ছে। দেখেন জিনিসটা আসলে এতটাই সিম্পল। এখন আমার কাজ কি? কোর্স সার্চ করা। কোর্স সার্চ। এখন কোর্স সার্চ এখানে এভাবে করব না। কোর্স সার্চটা করা হচ্ছে বেটার হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। কেননা ওয়েবসাইট হচ্ছে কোন কোর্সের মধ্যে কি ম্যাটেরিয়াল আছে, এন্ট্রি রিকোয়ারমেন্ট টা কি, এগুলো হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট গুলোতে দেখায়। তো এখন আমি যদি একটা ইকোনমিক্স এন্ট্রি রিকোয়ারমেন্টস এই যে আমি এন্ট্রি রিকোয়ারমেন্টস টা হচ্ছে গিয়ে যেকোনো একটা ওয়েবসাইটে ঢোকার পরে আমার ১ম কাজ হচ্ছে গিয়ে ওই সাবজেক্টের এন্ট্রি রিকোয়ারমেন্টস দেখা। সো আমি ওই ডারহাম ইউনিভার্সিটির ইকোনমিক্স এ চলে আসলাম। ইকোনমিক্স এ ও আমাকে সুন্দর মতো এন্ট্রি রিকোয়ারমেন্ট দেখায় দিবে। এই যে দেখেন। হাউ টু এপ্লাই, তারপর হচ্ছে ওভারভিউ, হোয়াট ইউ উইল স্টাডি, এন্ট্রি রিকোয়ারমেন্টস। সো আমি চলে যাব এন্ট্রি রিকোয়ারমেন্টস এ ব্যাস। এখন এন্ট্রি রিকোয়ারমেন্ট এ আমাকে দেখাচ্ছে কি? ম্যাথমেটিক্স এ আমার একটা ডিগ্রি মানে ইয়ে থাকা লাগবে। মানে কোর্স থাকা লাগবে ভালো। ওই এগুলোর ইকুইভ্যালেন্ট ওগুলা পরে বের করা যাবে। মানে যখন তারপর হচ্ছে কি লাগবে? জেনারেল রিকোয়ারমেন্ট গুলাকে দেখে দিই। মানে সব তো আমি এখানে ডিটেইল যাব না। মানে যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা এখানে যে যেকোনো ইউনিভার্সিটিতে আমি যেকোনো সাবজেক্টে এপ্লাই করার পর ১ম কাজ হচ্ছে চলে যাব এন্ট্রি রিকোয়ারমেন্টস এ। যে ওই কোর্সে আমার এপ্লাই করার জন্য যোগ্যতাটা আছে কিনা। সেটা কিভাবে যাব?
আমি ইউনিভার্সিটিতে ইয়ে করব, জয়েন করব। জয়েন করার পরে মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। গিয়ে এখানে এপ্লাই করে ফেলব। সরি, মানে ওই রিকোয়ারমেন্ট গুলো দেখব। আচ্ছা। এখন আমি এগুলা দেখলাম, খুবই ভালো কথা। দেখে আমার কাছে পছন্দ হইল। তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে হোমে আসবো। আসার পরে আমি ওই ওদের কোর্সের মধ্যে ইকোনমিক্স সার্চ করব। ও আমাকে এখানে ইকোনমিক্স দেখাবে। তারপর ওখানে এপ্লাই করা। এই যে ইকোনমিক্স, বিহেভিয়ারাল ইকোনমিক্স, এনভায়রনমেন্টাল অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ইকোনমিক্স। সিম্পলি আমি দিয়ে যেকোনো একটা দিয়ে এপ্লাই দিব। ব্যাস, এরপরে আমার আর কোনো কাজ নাই। ও আমাকে তখন বলে দিবে যে আমার কি দেওয়া লাগবে। এই কাগজ আপলোড দাও। তারপর বলবে যে এই ডকুমেন্ট আপলোড দাও। তারপরে আমাকে কিছু, যেটাকে আমরা এসওপি বলি, যে স্টেটমেন্ট অফ পারপাস। কিন্তু ইউএস এর সাথে এখানে একটা ডিফারেন্স আছে। ইউএ তে যেমন ইন জেনারেল এসওপি থাকে। কিন্তু ইউকে ইউনিভার্সিটি গুলোতে যেটা হয় যে এসওপি গুলো কোয়েশ্চেন প্যাটার্ন এ থাকে, বা ইউএসএ গিয়ে থাকে, আমি আসলে আমার ভালো নলেজ নাই। কিন্তু ইউকে তে যেটা হবে যে প্রশ্ন আকারে থাকবে, বিভিন্ন প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে গিয়ে আমার পড়াশোনা ওয়াইজ, মোটিভেশন ওয়াইজ, আ সো এরকম যেকোনো প্রশ্ন থাকবে, ওটা হচ্ছে আমার তখন ওটা ওভাবেই লিড করবে। এখন ধরে নিলাম যে আমি আমার ইউনিভার্সিটি কোর্স একটা এপ্লাই করে ফেলছি। ভেরি গুড। তার মানে এখন আমার কি দরকার? আমার ফান্ডিং লাগবে। আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে গেছে বা হবে আমি জানি। যেহেতু আমার মানে এলিজিবল ক্রাইটেরিয়া প্লাস আমি প্রশ্ন উত্তর ঠিকঠাক মতো এপ্লাই করছি। মানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে ইউকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া মোটামুটি মানে ভালো প্রোফাইল হলে ডিফিকাল্ট কিছু না। আনলেস অক্সফোর্ড এবং কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স মোটামুটি, এবং এই আ ইয়া কে ইম্পেরিয়াল কলেজ। এই ২-৩ টা ছাড়া, এবং আমার যদি কোন স্পেসিফিক ইয়ে থাকে, মানে irrelevant আমি না হই। irrelevant না হই বলতে, আমি যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে ইকোনমিক্স এ আমি মাস্টার্স করছি। সো আমার অনেক কিছু হিসাব নিকাশ করা লাগছে যে ওকে আমি কনভিন্স করতে হইলে ওর এন্ট্রি রিকোয়ারমেন্ট টা আমার মিলতে হবে যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিয়ে আমি আসলে এন্ট্রি রিকোয়ারমেন্ট পাবো কিনা। সো অক্সফোর্ড বা কেমব্রিজে আমি এই স্বপ্ন দেখে লাভ নাই যে আমি ইলেকট্রিক্যাল পড়ে আমার ইকোনমিক্স এ কোন আইডিয়া ছাড়া আমাকে ইকোনমিক্স দিবে। জীবনেও দিবে না। সো এটা আমি জানি, আমি আমার লিমিটেশন। সো ওখান থেকে আমি, কিন্তু আমি যদি আবার চিন্তা করতাম যে না, আমার যেহেতু চাকরি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ, সো আমি তাইলে কেন না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রাই করি। ওটা আবার পসিবল ছিল যে আমি ওই প্রশ্নের উত্তরে তখন আমি বুঝাইতাম যে ভাই আমার এই মোটিভেশন, এইজন্য আমি হচ্ছে পাবলিক অ্যাড পড়তে চাই। তোমার প্রতিষ্ঠান এত ভালো। আচ্ছা। তো যাই হোক, পরে আবার ইউনিভার্সিটিতে আসবো। তো ধরে নিলাম আমি আমার অ্যাডমিশন বা এপ্লাই করে ফেলছি। তো এখন আমার কাজ কি? আমার দরকার ফান্ডিং। ফান্ডিং কিভাবে পাবো? ফান্ডিং এর জন্যই ওই যে এত যে আলাপ আমার স্কলারশিপ। সো ওই সেভিনিংটাই কেন বলতেছি, আজকে যারা পরে জয়েন করছেন, আজকে হচ্ছে সেভিনিং এর ইয়ে হইছে। কি বলে? সেভিনিং এর সার্কুলার হইলো। তো সেভিনিং এর সার্কুলার হওয়ার কারণে আমরা একটু দেখব যে সে সেভিনিং এ এপ্লাইটা কিভাবে করতে হয়। আচ্ছা। তার আগে একটু আরেকবার সবাইকে রিমাইন্ডার দিয়ে নিই যে, যেকোনো অবজারভেশন বা কোনো পয়েন্ট থাকলে একটু চ্যাটে লিখে দিলে ফাইন। আমাকে পার্সোনালিও চ্যাটে মেসেজ দিলে, মানে এই টিমস এর চ্যাটে, অথবা পাবলিকলিও লেখা যায়, কোনো অসুবিধা নাই। কারণ অনেকে আমাকে লিখতেছে তাদের প্রশ্নগুলা আসলে কি টাইপ হলে, মানে এই প্রশ্ন অ্যাড্রেস করা হইলে ভালো। সো আমি ওটা করতেছি। ইন অ্যাডিশন টু দ্যাট, যে কোনো জেনারেল ইয়ে যদি থাকে যে এই পয়েন্টটা একটু টাচ করে যায়েন, বা একটু স্লো হয়ে যাচ্ছে, বা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, বা বেশি আপনি মানে ইয়ে করতেছেন, ডিটেইল করতেছেন, এত ডিটেইল দরকার নাই। এনিওয়ে, বা বেশি ধোঁয়াশে লাগতেছে। যেটাই হোক, একটু চ্যাটে লিখে দিলে আমি ওইভাবে মানে প্রশ্ন অ্যান্সার করতে পারবো বা কাস্টমাইজ ও করব। আচ্ছা। সো যেটা বলতেছিলাম যে আজকে কথার কথা সেভিনিং এর ইয়ে হইছে, সার্কুলার হইছে। এখন আমি কি করব? মনে করেন সেশন শেষ, আমি এখন বাম আমার কম্পিউটারে ঢুকলাম। কি করব? খুবই সিম্পল। মানে এটা যে সবাই আমরা জানি যে ওকে, তাহলে গুগল করি সেভিনিং স্কলারশিপ। ওকে। এবং ওদের এই যে এসইও কিন্তু খুবই ভালো। সো আমি যা ইয়ে করব ওইভাবেই চলে আসবে। সেভিনিং স্কলারশিপ আসলো। ওকে, আমি জয়েন করি মানে ওয়েবসাইটে ঢুকি। ঢুকলাম সেভিনিং স্কলারশিপ ওয়েবসাইটে। ভেরি নাইস। তো ওয়েবসাইট ঢোকার পর আমার অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা হবে হচ্ছে গিয়ে একটু ওভারভিউ দেওয়া। ওরা অবশ্যই সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটাই ওদের ওয়েবসাইটের ১ম এই রাখবে। দেখেন, ওয়েবসাইটে ঢুকতেই দেখা যাচ্ছে স্কলারশিপ। হ্যাঁ? স্কলারশিপ ট্যাবে আমি যখন কার্সর রাখলাম, সাথে কি দেখাচ্ছে? হোয়াই স্টাডি ইন দ্যা ইউকে, আমার জানার দরকার নাই। আমি অলরেডি মোটিভেটেড। হু ক্যান এপ্লাই? ইম্পোর্টেন্ট। হু ক্যান এপ্লাই, ফার্স্ট কাজ হচ্ছে হু ক্যান এপ্লাই দেওয়া লেখা। কেননা শিবিনিং এর জন্য কি বলতেছিলাম আমি? আমার ২ বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। ঠিক আছে?
সো এটা হচ্ছে গিয়ে ইম্পোর্টেন্ট। ২ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা আমার ইয়ে করে ফেলা। আচ্ছা। তো তারপরে যেটা কি বলতেছিলাম, এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স আমি দেখে নিলাম। তারপরে কি? অ্যাপ্লিকেশন টাইমলাইন। এটা হচ্ছে 2nd মোস্ট ইম্পোর্টেন্ট, যে আমি যদি ওটাতে এলিজিবল হই, তাহলে আমার কোথা থেকে কি শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে, ওটা বের করতে হবে। সো চলে যাবো আমি হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইনে। ওটা আমরা একটু রাউন্ড ট্রিপ দিয়ে আসি। যে হু ক্যান এপ্লাই যাই, অ্যাপ্লিকেশন টাইমলাইনেও যাই। আর এই যে এরপর যে ফাইন্ড এ কোর্স। দেখেন, মানে জিনিসটা কিন্তু খুবই সিম্পল। আমি কি করলাম? Google এ করলাম Chevening। ওয়েবসাইটে ঢুকলাম, স্কলারশিপ ট্যাবে আমার সব অ্যান্সার দিয়ে, আমি এতক্ষণ যেই কথাগুলো বলতেছিলাম, এই প্রশ্নগুলো কিন্তু ও সবগুলোর অ্যান্সার দিয়ে দিছে। খুবই সিম্পলি। তো এইজন্য আমি বারবার বলতেছিলাম যে আমরা ওই জড়তা থেকে, যে ধরু করব কিনা করব না, বা করা উচিত, কই থেকে শুরু করব, এই জড়তার কারণেই জিনিসগুলো এপ্লাই করা হয় না। আচ্ছা। সো আমার আজকের উদ্দেশ্য হচ্ছে কি ওই ট্র্যাকটা বের করা। মানে কিভাবে আমরা ট্র্যাকে উঠতে পারি। আর মানে আচ্ছা, ফিউচারে কি করার প্ল্যান, ওটা লাস্টে বলব। আ সো আমি অলরেডি ঢুকে গেলাম ওয়েবসাইটে। আচ্ছা, হু ক্যান এপ্লাই ফর শেভনিং স্কলারশিপ। তো এখানে কি খুবই সিম্পল। কে এপ্লাই করতে পারবে? বলে দিছে যে ২ বছরের। এই দেখেন লাস্টে কি এলিজিবিলিটি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ও এখানে বলে দিছে। ওখানে লোড হচ্ছে বলে একটু দেরিতে চলে আসবে। এলিজিবিলিটি আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স এই জিনিসটা বলা থাকবে। এলিজিবিলিটি বলবে যে একটা তোমার আন্ডারগ্রেড ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ কি বলবে? ২ বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে। যেখানে ভলান্টিয়ারি এক্সপেরিয়েন্স ও কাউন্ট করে। সো এটা আসলে অত ইয়ে কিছু না। মানে আমি সাপোজ আমার পড়াশোনা শেষ হইছে ৩ বছর হইছে, ১ বছর ১.৫ বছর চাকরি করছি। আর ৬ মাস আমি হচ্ছে ভলান্টারি এক্সপেরিয়েন্স কিছু একটা দেখাই দিব। নো বিগ ডিল। আচ্ছা। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইন। যে জিনিসটা আমি হচ্ছে ওই যে একটা চার্টের মতো বানাইছিলাম না? ওই প্রেজেন্টেশন আছে কিন্তু। সো এত কাহিনী ওরা দেখেন সুন্দর মতো সব দিয়ে দিছে। ৪ই আগস্ট ২০২৬ ওপেন। মানে আজকে। তারপরে কি হবে? ৬ অক্টোবর ক্লোজ। তার মানে কত মাস আছে? সেপ্টেম্বর, অক্টোবর। জাস্ট আমার হাতে ২ মাস সময় আছে। জাস্ট বলতেছি এজন্য, মানে যেহেতু ১ম ইয়ে, সো ১ মাস আমি অন্যান্য প্রিপারেশন নিলেও বা প্রশ্নগুলা কিভাবে অ্যা অ্যাপ্রো মানে অ্যাপ্রোচ করলে ভালো, এটা দেখি সময় পেলে শেষের দিকে বা ফিউচারে ইয়ে। বাট আমি টাইমলাইনটা যদি দেখি, অক্টোবরে আমার ডেডলাইন শেষ। অক্টোবরে আমি জমা দিয়ে দিলাম। তারপরে কি হবে? ওরা বাছাই-কাছাই করবে। করার পরে জানুয়ারিতে আমাকে ডাকবে ভাইবার জন্য। মিড মানে জানুয়ারির দিকে। ভাইবার জন্য ডাকবে কোথায়? এম্বাসিতে ভাইবা হয়। সো নরমালি যেটা হয় হচ্ছে গিয়ে আমার অ্যারাউন্ড ওরা 3:1 ডাকে। সো আমাদের যদি ২৫ জন নেয়, ওরা ৭৫ জনকে ভাইবার জন্য ডাকে আরকি। আচ্ছা। তো ওরা ফাইনালি সিলেক্ট করেছে গত বছর নিছে ২৩ জনকে, এই বছরও অ্যারাউন্ড এরকমই। তো এখন প্রশ্ন আসতে পারে, তো মাত্র এতজনকে নেয়? মাত্র নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে প্রপার গাইডেন্স নিয়ে, প্রপার নলেজ নিয়ে প্রপারলি কতজন এপ্লাই করে? এটা হচ্ছে একটা বড় ইস্যু। বিশেষ করে আমাদের দেশে। আপনি নিজে চিন্তা করে দেখেন, অন্তত আমার সামনে যারা আছে, যে কতজন সিভিলিং এ এপ্লাই করব একবারও চিন্তা করছেন? তো আমার আশপাশের সাধারণ লোকজন তো আমার মতোই। এপ্লাই কিন্তু করে না কেউ। সো ইনফরমেশনের অভাবে অনেক ভালো, ভালো লোকজন আল্টিমেটলি আমার এপ্লাই করা হচ্ছে না বা করতেছে না। যেহেতু বেশিরভাগই মানে দেখা যায় যে ইউএস বেসড মাইন্ডসেট, সো সবাই ইউএস চলে যায়। ইউএস এর মানে এখন অবশ্যই একটু ডিফিকাল্ট। বাট আল্টিমেটলি যেটা হয় আরকি, যে এই ইউরোপিয়ান স্কলারশিপ গুলোতে সবাই ওভাবে নজর দেয় না। সো এজন্যই আমার এই জিনিসটা উদ্দেশ্যটা। সো অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে মাত্র এত এই কয়টা সিট। কিন্তু ঠিকমতো এপ্লাই করলে ভেরি মাচ পসিবল। এটা হচ্ছে গিয়ে আমার পয়েন্ট। এনিওয়ে, জানুয়ারিতে ভাইবার জন্য ডাকবে। ভাইবা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে মার্চ থেকে এপ্রিল থেকে রেজাল্ট দিয়ে দিবে। এবং এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয়, যে আমি যে ১ম যেটা বলতেছিলাম, যারা মিস করছেন তাদের জন্য, যে আমি যদি ট্রাই করি বা ইচ্ছা করি, আজকেই আমি সেভিনিং স্কলারশিপের অ্যাপ্লিকেশন পুরাটা কমপ্লিট করে ফেলতে পারব। পুরাটা মানে পুরাটা, মানে আর কিছুই লাগবে না। কেননা? কারণ হচ্ছে সবচেয়ে এর পসিবল এই কারণে যে ও আমাকে ইউনিভার্সিটির অফার লেটার এখনই দিতে বলতেছে না। সেভনিং আমাকে বলবে যে, "তুমি আমাকে শুধু ইয়ে দাও। তুমি কোন ৩ টা ইউনিভার্সিটিতে পড়তে চাও, এটা আমাকে জানাও।" ঠিক আছে? দেখেন চিন্তা করে। আমাকে শুধু ও বলবে যে, "কোন ৩ টা ইউনিভার্সিটিতে তুমি পড়তে চাও, আমাকে শুধু ওই তথ্যটা দাও।" কোথায় বলবে ওটা? এই যে স্কলারশিপ ট্যাবে আমি আবার আসছি। ফাইন্ড এ কোর্স। ফাইন্ড এ কোর্স এ আমি গেলাম। ফাইন্ড এ কোর্স এ যাওয়ার পরে এই যে আমার ফাইন্ড এ কোর্স, বাহ! আমি শুধুমাত্র আমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ার শখ আমার। বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিই। অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ার শখ। ইউকে রিজিয়ন, ওই যে ইয়ে আছে কয়েকটা। মানে আমার যদি মনে হয় যে লন্ডনের কোন ইউনিভার্সিটিতে পড়বো, এটা অনেকের ইচ্ছা থাকে। বা আমার যদি মনে হয় আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে ইয়ের কোন ইউনিভার্সিটিতে পড়বো, স্কটল্যান্ডের। ওটা অনেক সময় অনেকের ইয়ে থাকে।
বা অনেকে ডিফারেন্ট কোনো ইয়ে থাকে। সো ওইটা হচ্ছে ওইভাবে মানে ইয়ে হয়, চেঞ্জ করা যায়। সো ওটা কোনো ইস্যু না। আমি রিজিয়ন চাইছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন লিখে সার্চ দিলাম। দেখেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কই আছে? ইউনিভার্সিটি অফ বার্মিংহামে আছে, ইউনিভার্সিটি অফ এক্সেটার, ইউনিভার্সিটি অফ আ এক্সেটারে হচ্ছে গিয়ে ২ টা কোর্স আছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ আছে। ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, সাউথহ্যাম্পটন, ইয়র্ক, লিভারপুল ইয়ে আছে, কেমব্রিজেও আছে। তারপর হচ্ছে গিয়ে মানে এখানে দেখাচ্ছে না। কারণ হচ্ছে কিওয়ার্ডে আমার একটু অসুবিধা। অসুবিধা বলতে হচ্ছে গিয়ে এখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন না, এখানে পাবলিক পলিসি দিতে হবে। এই যে এই জিনিসগুলো ইম্পোর্টেন্ট। যে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ স্ট্রিক্ট হয়ে খুঁজলেও হবে না। আমি মাঝে, মাঝে পাবলিক পলিসি নিয়েও মানে মানে সবসময় কিছুতে ফ্লেক্সিবল হতে হবে। সার্চ করা বা অন্য যেকোনো ইয়েতে। তো আমি পাবলিক পলিসি লিখে সার্চ করলাম যে তখন আরো অন্য ইউনিভার্সিটি গুলো চলে আসবে। যে আবারডিন, তারপরে যে তখন একদম সবগুলো চলে আসছে অক্সফোর্ড, তারপরে হচ্ছে গিয়ে এই যে ডারহাম ইউনিভার্সিটি, এডিনবরা আচ্ছা স্কটল্যান্ডে। সো এগুলো কিন্তু আমার সবগুলো চলে আসবে। হিউজ নাম্বার অফ ইয়া আমার লিস্ট চলে আসছে। তো এটা বলছি কেন? কারণ হচ্ছে যে ওই লিস্টটা ভ্যারি করেছে আমার কিওয়ার্ড এর উপরে। বা আল্টিমেটলি এটা খুঁজে পাওয়া কোনো বিষয়ই না। সো এখান থেকে আমি কোর্স ফাইন্ড করব। কোন কোর্সে আমি পড়তে চাই, কোন ইউনিভার্সিটি পড়তে চাই এই ৩ টার নাম নিয়ে আমি আমার ওই যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকে মানে দিয়ে দিব। ব্যাস আমার আর ৪ টা যে এসএ আছে, ৪ টা এসএ আমি এপ্লাই করব। আমার শিবিনিং এর অ্যাপ্লিকেশন শেষ। এখন আমি এপ্লাই তে যাই। আমি এটা মানে একটু ডিটেইল দেখানোর উদ্দেশ্য এটা যে ১ম কথা হচ্ছে এটা জিনিসগুলো ইজি এটা বোঝানো এবং যেহেতু আজকে এটা খোলা এবং মানে সত্যি কথা বলতে শেভিনিং হচ্ছে আমার মানে খুব পছন্দের একটা ইয়ে। এজন্য যে ওরা খুবই অর্গানাইজড এবং আমার আইডিয়া এবং আমার আশপাশের ধারণা অনুযায়ী অন্তত আমি সিউর আমি তো লোকজনদের চিনি বেশিরভাগ। তাদের জন্যই হচ্ছে শেভিনিং লিডারশিপ কোয়ালিটি, হ্যাঁ? লিডারশিপ কোয়ালিটি মানে কি? আমি একটু ইন ডেপথ একটু যাই। মানে এই জিনিসটা শুধুমাত্র স্কলারশিপ এর জন্য যে আসে তাও না। রাদার ইয়ের জন্যও লাগে। ইউনিভার্সিটির অ্যাডমিশন মানে পোর্টালে ইউনিভার্সিটি যখন আমার অ্যাডমিশন দিবে, সেও আমাকে কিছু প্রশ্ন করে। যে খালি পড়াশোনা প্লাস হচ্ছে আমার টিচারদের সাথে যেই এক্সপেরিয়েন্স উনাদের এক্সপেকটেশন স্টুডেন্টদের কাছ থেকে কি থাকে, এটা দেখেও আমার মনে হয়েছে যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড বা ডেভেলপড কান্ট্রির প্রফেসররা আসলে আশা করে না যে আমার আ বাংলাদেশ বা কমনওয়েলথ ভুক্ত দেশগুলার কেউ ওর ডিগ্রি নিয়ে একদম মানে খুবই knowledgeable কেউ হয়ে শুধু তাই না আসলে মানে ওদের দেশেরও আন্ডারগ্রেড এ যে পড়ে আসছে, ওর কাছ থেকেও আশা করে না যে ও খুব জোস একটা স্টুডেন্ট, খুব ভালো ইয়ে মানে খুব অনেক কিছু করে ফেলবে তা কিন্তু না। ও দেখে যে ওর enthusiasm টা কিরকম, ওর ওই কোর্সে পড়ার আগ্রহ মানে ওগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। ওইজন্যই বলে যে এসওবি সবচেয়ে ইম্পোর্টেন্ট। আসলেই তাই। এসওবি মানে হচ্ছে ওই বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন। আচ্ছা, অ্যা আচ্ছা আমি এখন ২ টা প্রশ্ন একটু ইয়ে দিই। ওটা পাবলিকলি অ্যাড্রেস করছে। আচ্ছা, IELTS খুবই সিম্পল ২ বছর এলিজিবল থাকে। সো IELTS এর বিষয়টা হচ্ছে শুধু ওর জন্য না, এটা কমন প্রশ্ন যে IELTS টা আসলে কি? আমার ২ বছর ভ্যালিডিটি থাকে। অর্থাৎ আমার ভ্যালিডিটি যেদিন শেষ, আমার আমি ইউনিভার্সিটিতে যখন আমি এপ্লাই করতেছি, তখন আমার ভ্যালিডিটিটা থাকলেই হইল। মানে সাপোজ আমি আজকে এপ্লাই করতেছি ইউনিভার্সিটিতে বা আজকে এপ্লাই করতেছি আমি স্কলারশিপের জন্য। আজকে আমার ওই IELTS এর ভ্যালিডিটিটা আছে কিনা? এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। যদি থাকে তাহলে আই এম গুড। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে খুবই কমন জিনিস থাকে যে আমার সিজিপিএ এর রিকোয়ারমেন্ট। যেটা আমি শুরুতে একবার বলছি, এখন আমি আবার বলতেছি। সিজিপিএ হচ্ছে গিয়ে এমন একটা বিষয় যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সিনিয়ররা মানে মিসগাইড করে যে সিজিপিএ লাগে না। এখন জিনিসটা হচ্ছে কি আমি সাপোজ একটা এসএ লিখছি মানে আগে এটা ভুল বোঝা যাবে না। ভুল বোঝা যাবে না এজন্য সিজিপিএ কম থাকলেও কোনো সমস্যা নাই। এটা একদম ফ্যাক্ট। আমি আমাদের কোহোর্টেও স্টুডেন্ট আছে যেরকম মানে মানে এই শিভিনিং এ বা কমনওয়েলথ এ 3 এর কম আছে এরকম স্টুডেন্টও আছে। আচ্ছা, কিন্তু সিজিপিএটা কখন ইম্পোর্টেন্ট আমি বলি। সাপোজ আমি অসাধারণ একটা এসে লিখলাম। ও আমার প্রতি কনভিন্সড। এখন আমার কলিগ এক্স ও অসাধারণ একটা ইয়ে লিখলো, এসে লিখলো। আমি ও ২ জনই কথার কথা একই কোয়ালিটির এসে লিখলাম। ২ জনের ব্যাকগ্রাউন্ড সেম, জব এক্সপেরিয়েন্স ও সেম মনে করি। যদিও ওরকম এত সেম হবে না। কিন্তু আমি বলতেছি ফর দ্যা সেক অফ আর্গুইং। কিন্তু এখন ২ জনের সিজিপিএ একজনের হচ্ছে ৩ আরেকজনের হচ্ছে ৩.৯ মানে আর আপনি যদি সিলেকশন কমিটি হন আপনি চিন্তা করেন কাকে নিবেন? obvious যে হচ্ছে 3.9 আমি তারে নিবো। কারণ ২ জনের বাকি জিনিস তো সেম। বাট অন্যভাবে এখন চিন্তা করি যে একজনের সিজিপিএ 3.9 একজনের সিজিপিএ হচ্ছে 3.1 কিন্তু
3.9 যে সে লিখতেছে যে আমি এরকম মানে তাকে প্রশ্ন করা হলো যে, "তোমার লিডারশিপ কি কোয়ালিটি? হুম? তোমার লিডারশিপ কোয়ালিটি সম্পর্কে তুমি একটু বলো তো।" মানে এসেতে। তো সে লিখলো যে, "আমি পড়াশোনা এরকম করছি। আমি খুব ভালো এরকম ভালো পড়াশোনা করছি। আমার ফিউচার প্ল্যান হচ্ছে আইসে মানে ভালো কোম্পানিতে জব করব।" মানে এটা শুনতে অবভিয়াস হলেও এরকম লেখে। অনেক মানুষ কিন্তু লেখে। আমার লিডারশিপ কোয়ালিটি হচ্ছে গিয়ে আমি ক্লাসে সিআর ছিলাম। এটা কিন্তু পজিটিভলি লেখার অনেক ওয়ে আছে। কিন্তু সে যেহেতু ক্লাসের ফার্স্ট বয় ছিল, ও হয়তো ওইভাবে চিন্তা করতেছে যে আমি যদি ওই পয়েন্ট গুলাতে মানে একাডেমিক্যালি ও ওর এসেটা লিখলো। আচ্ছা ও এসেতে ১০ এ সে ৬ পাইল। আর আরেকজন যার সিজি 3.1 ও তো চিন্তা করছে ভাই আমার তো অলরেডি শর্টকামিংস আছে সিজি। আমার এসে হইতে হবে আউটস্ট্যান্ডিং। তো ও কি বলল? ও শুরু করল হচ্ছে যে ওর লিডারশিপ কোয়ালিটি নিয়ে বলতে বলছে। ও বলল যে ভাই মানে লিডারশিপ জিনিসটাই তো হচ্ছে গিয়ে আমাদের সোসাইটি চেঞ্জ করার জন্য আসলে লিডারশিপের কোনো অল্টারনেটিভ নাই। বিশেষ করে আমার বাংলাদেশের মতো দেশে প্রপার মানে ভালো লিডারশিপ ছাড়া আসলে আমার কিছুই চেঞ্জ করা সম্ভব না। তো এইজন্য আমি যেটা করছি ইউনিভার্সিটির ফার্স্ট ডে থেকে আমার টার্গেট ছিল আমার ক্লাসটা মানে আমার গ্রুপ অফ ক্লাস মানে আমার কি বলে আমার সেশন যেটা কথা কথা আমি 2015 সেশনের স্টুডেন্ট হিসেবে আমার সেকশনটা যেন সবকিছুতে ভালো কিছু করতে পারে। এজন্য আমি সবসময় লিডারশিপ কোয়ালিটিটার মাধ্যমে আমি ট্রাই করতাম যে আমার গ্রুপটা যেন ভালো কিছু পায়। যেন আমার কোর্সগুলা নিতে ওদের সুবিধা হয়। ক্লাসগুলা যেদিন বৃষ্টি থাকবে, এজন্য যেন ঐদিন যেন ক্লাসগুলো রিশিডিউল করা যায়। এই টাইপ কাজকর্ম করার মাধ্যমে আমি আমার লিডারশিপ এক্সপেরিয়েন্স টা শো করছি। একই জিনিস কিন্তু ও বলছে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। আর ও বলতেছে কি যে আমি আমার গ্রুপ অফ স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমি হচ্ছে কি এই লিডারশিপ কোয়ালিটি গুলো শো করছি। মানে খুবই স্ট্রাইকিং ডিফারেন্স কিন্তু। খুবই সাটল কিন্তু খুবই স্ট্রাইকিং ডিফারেন্স। এটা কিন্তু মানে আমি এগুলো আসলে ওই এসে লেখার সময়কার টপিক। বাট আমি এই সিজিপিএ এর পার্সপেক্টিভ থেকে এই অ্যান্সারটা দিলাম যে সিজিপিএ টা ইম্পোর্টেন্ট তখনই যখন আমার এসেটা ভালো হবে, তখন আমি সিজিপিএ কভার করে ফেলতে পারব। এটা হচ্ছে ফ্যাক্ট। অনেক মানুষজনই কভার করতেছে। কিন্তু যদি এরকম হয় আমরা ২ জনেরই আউটস্ট্যান্ডিং এসে, একজনের ভালো, কি বলে? একজনের ভালো না। আ উম সে সি উম উম সিজি সরি একজনের সিজি ভালো না। তখন হচ্ছে শুধুমাত্র ওটা ডিফারেন্ট হবে। বাট যদি এরকম হয় যে না আমার ২ জনের সিজি আউটস্ট্যান্ডিং কিন্তু আমার একজনের যাক এক কথায় আমি পেঁচায় ফেলতেছি। এনিওয়ে আমি আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে at what stage of your service do you recommend admin cadets to apply for higher studies? আচ্ছা, এটা একটু মানে খুবই স্পেসিফিক কোয়েশ্চেন। সবার জন্য প্রযোজ্য না। বা শুধুমাত্র যারা সরকারি চাকরি আছে তাদের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে চাকরি পার্মানেন্ট হয়ে যাওয়ার পর ডেফিনিটলি। আর যদি হয় অ্যাডমিন সার্ভিসের হয় তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে যে এসিল্যান্ডে ঢোকার পরে প্রিপারেশনটা শুরু করা। সরি ভুল বললাম। এই যে ডিসি অফিসে থাকার সময় প্রিপারেশনটা শুরু করা এবং এসিডেন্ট হওয়ার সময় থেকে অ্যাপ্লিকেশন গুলা করে ফেলা, করে এসিডেন্ট গুলা শেষ করে পড়তে যাওয়া। এটা হচ্ছে আইডিয়াল আমার মতে। বাট এটা কিন্তু প্রেফারেন্স ভেরি করে। অনেকে বিয়ে-শাদীর বিষয় থাকে, ফ্যামিলির থাকে। অনেক কিছুর উপর ভ্যারি করে। এটা হচ্ছে আমি আমার মানে আইডিওলজি থেকে অনেকে আমাদের কিন্তু অনেকে অ্যাক্সিডেন্ট এর আগে মানে পড়াশোনা শেষ করে চলে আসছে। এটাও আছে। অনেকে হচ্ছে ইউএনওশিপ শেষ করেও যাচ্ছে। সো মানে এটা আসলে পুরোটাই প্রেফারেন্স। ঠিক আছে? এটা আসলে কোনো না। বাট ওই যে অ্যাডমিন স্পেসিফিক যদি বলি, তাহলে এই যে এটাও প্রেফারেন্স। আমার কাছে মনে হয় আইডিয়ালি এসিলেন্ট শেষ করে যাওয়াটা ভালো। ইউএনওশিপ শেষ করে গেলেও কোনো অসুবিধা নাই। সো এটা হচ্ছে গিয়ে বিষয়। আর অন্য সরকারি মানে অন্য চাকরি যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই জব পার্মানেন্ট হওয়ার পরে এবং আপনাদের যে স্পেসিফিক ওটা এখন প্রাইভেট জবের ক্ষেত্রে আমি এখন একটা জিনিস বলি। সেটা হচ্ছে আনলেস আদারওয়াইজ এটা আমার যদি এত স্পেশাল জব হইলে অসুবিধা নাই। যদি আমার যত ভালো জবই হোক, আমার পার্সোনাল মোটিভেশন এটা ১ বছরের এমন একটা এক্সপেরিয়েন্স যে এটা জব ছেড়ে যাওয়াটা ওর্থ ইট। খুবই সিম্পল হিসাব। আমি যদি প্রাইভেট জব করে থাকি, আমি জব ছেড়ে চেঞ্জ করে যাওয়াটা এটা ওর্থ ইট। কেন ওর্থ ইট? পুরা জার্নিটা মানে হচ্ছে গিয়ে করা। মানে শুধু আমি কিন্তু ওই যে শিভিনিং, কমনওয়েলথ এর কথা বলতেছি না। এসআইএসজিবি, ইরাসমাস মুন্ডাস, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস যেটাই হোক। যেকোনো স্কলারশিপ এর ক্ষেত্রেই আমার যদি আমি কোন প্রাইভেট জব করে থেকে থাকি, যদি ফ্যামিলিতে ওরকম রিকোয়ারমেন্ট মানে না ফ্যামিলিতে আমি হেল্প করতে পারব। আমি ফ্যামিলিতে যে বেতন আমি বাসা থেকে দেওয়া লাগে, আমি যদি প্রাইভেট জব করি, আমি ওই চাকরি ছেড়ে দিয়ে না প্রাইভেট জবে অবশ্য বেতন বেশি হলে ওই ক্যালকুলেশনটা করে নিতে হবে। বাট ইন জেনারেল এই এক্সপেরিয়েন্স টা জব ছেড়ে আসা ওর্থ ইট। ওর্থ ইট এজন্য
আপনি পড়তে আসবেন দেখবেন যে ওখানে এমন লোকের সাথে পরিচয় হইছে, এমন টিচারের সাথে পরিচয় হইছে, এমন একটা ওদের ইউনিভার্সিটি গুলো খুবই রিচ। ইউনিভার্সিটি পোর্টাল থেকে আমি এমন এক চাকরির অফার পেয়ে গেছি। হয়তো আমি এখন এপ্লাই করতে পারতেছি না। দেশে ফিরে আসবো, গিয়ে আবার এপ্লাই করব। হ্যাঁ? প্লাস হচ্ছে যে ও আমাকে একটা ইউনিক এক্সপেরিয়েন্স দিচ্ছে ওদের দেশে থাকার ১ বছরের। যে টাকা-পয়সা দিচ্ছে ওটা দিয়ে একটু অন্যান্য দেশও ঘোরা যাচ্ছে। সো প্রাইভেট জবের জন্য ওটা ভর্তি। যাই হোক এই মানে স্কলারশিপের বেনিফিট নিয়ে আসলে সেশন নেওয়ার দরকার নাই। কারণ আমরা সবাই জানি এটা একটা ভালো জিনিস এবং এটা আসলে মানে এজন্যই তো সবার এখানে বসা এপ্লাই করার ক্ষেত্রে। বাট যেটা মানে বলার টার্গেট সেটা হচ্ছে যে যদি আমরা কেউ প্রাইভেট জবও করে থাকি এবং যদি আমার আল্টিমেটলি স্কলারশিপ হয়, সেক্ষেত্রে চাকরি ছেড়ে যাওয়াটাও worth it। হ্যাঁ, তবে একটা প্রবলেম আছে যারা মিড ক্যারিয়ার এ থাকে অনেক সময় ওই ভাবনাটা চলে আসে যে ভাই আমি তো মানে ৭-৮ বছর জব হইছে প্রমোশন পাবো কয়েকদিনে। ওটা আসলে ওই ক্যালকুলেশনটা নিজের করে নিতে হবে। বাট ওই তখন ওটা আরো স্পেসিফিক ক্যালকুলেশন। যদি কারো হয়ে যায় তখন আমি আছি মানে ওই ডিসকাশন এর জন্য যে তখন হিসাব নিকাশ করার জন্য যে ওটা কি ভালো হবে না খারাপ হবে ওটা ডিফারেন্ট ডিসকাশন। যাই হোক এখন আমরা আবার ওই স্কলারশিপের ওয়েবসাইটে একটু চলে আসি। আরেকজন একটু আমি সিজিপিএ এর কথাটা বলছিলাম। সিজিপিএ টা এক লাইনে আরেকবার বলে ফেলি যে সিজিপিএ যদি আমার কম থাকে, এখন আমারও কম, এক্স এরও কম। তো আমাদের ২ জনের মধ্যে যার লেটার অফ সরি মানে আদার্স এসএ কোয়েশ্চেন এর অ্যান্সার ভালো হবে ও পাবে। এখন আমার ধরলাম 3.1 আরেকজন হচ্ছে 3.9 আমাদের ২ জনের মধ্যে 3.9 যে ও কতখানি আগে? খুবই কম আগে। কত? আমি ওই যে সিভিনিং হচ্ছে 10% হচ্ছে সিজিপিএ ক্যারি করে। 90% হচ্ছে গিয়ে আদার্স। এবং ক্যারি করে মানে কি? ওই ১০ এ হয়তো সিজিপিএ যার 3.9 ও পাইলো হচ্ছে ৯ আর 3.1 সে পাইলো হইলো ৭। ওই ২ মার্ক। আর বাকি মানে আমি যেটা বলতেছি খুবই negligible ডিফারেন্স। কিন্তু আমার আরেকজন এসে যদি কোয়ালিটি একই রকম হয়, যার সিজি বেশি ও তো একটু অ্যাডভান্টেজ পাবেই। সো এটা মেনে নিতে হবে। আর আবার শেষ করে দেই সেটা হচ্ছে যে যদি ২ জনের সিজি সেম থাকে সো এসএ যার ভালো হবে সে পাবে। এজন্য এসএ ভালো করার কোনো অল্টারনেটিভ নাই। সিজি, লো সিজি নিয়ে যে জিনিস আমার হাতে নাই ওটা নিয়ে ওয়ারিড হওয়ার তো কিছু নাই। আমার সিজি চলে গেছে। এটা নিয়ে এখন ওয়ারিড হওয়ার কিছু নাই। টেনশন করার কিছু নাই। আমি আমার মতো করে এসএ ভালো করে এপ্লাই করার ট্রাই করব। বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা। সো এখন আমি ফিরে আসি আমার বাংলাদেশে যে সিলেক্ট ইউর কান্ট্রি বাংলাদেশ, স্কলারশিপ চুজ করলাম, সার্চ করলাম। এই যে চলে আসলো এপ্লাই নাও। মানে এপ্লাই নাও এ পৌঁছানোটাই হচ্ছে গিয়ে মানে যেকোনো জিনিসের প্রবলেম। এপ্লাই নাও যখন আমি চলে আসছি এরপরে কিন্তু আমার আর কোনো মাথা ব্যাথা নেই। এরপর ওই আমাকে নিয়ে যাবে। ভাই তোমার কি, কি লাগবে, কি, কি না লাগবে দেখেন। ও কি চাচ্ছে? আবার দেশ চাচ্ছে বাংলাদেশ। কারণ হচ্ছে গিয়ে অনেক দেশে আফগানিস্তানে বন্ধ করে দিয়েছে এজন্য। সেভিং স্কলারশিপ ২৭-২৮ তো আমি বাংলাদেশ দিলাম। ২৭-২৮ দিলাম। কন্টিনিউ দিলাম। আচ্ছা ও কি বলতেছে যে এই স্কলারশিপ পাইতে হলে ভাই তোমাকে কি লাগবে? বাংলাদেশের নাগরিক হইতে হবে। তারপর হচ্ছে গিয়ে এটাই আর কিছু না। বাংলাদেশী নাগরিক হইলা ওই যে আবার যেটা বলছি এই ডিটেইল দেখানোর আর বেশি সময় নিব না। এটা ৫ মিনিটের মধ্যে এটা বন্ধ করে দিব। উদ্দেশ্য হচ্ছে আমি প্রশ্নগুলোর কাছে একটু যাব। প্রশ্নগুলাতে প্রশ্নগুলাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আচ্ছা প্রশ্ন আমার এখানে না গেলেও হয়। আমি প্রশ্নগুলো বের করতে পারবো। এনিওয়ে তো এখানে ঢুকে আমি ইমেইল অ্যাড্রেস দিব, মোবাইল নাম্বার দিব, ইমেইলের দিব আমার হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাবে। হয়ে যাবে। না তাও করি এটা একটু। ও আচ্ছা এখানে তো টেকনিক্যাল প্রবলেম আছে আমার। বাংলাদেশ নাম্বারে ওটিপি যাবে না। যাই হোক। সো এটা হচ্ছে গিয়ে ওই ওয়েবসাইটের পোর্টাল। পোর্টালে এভাবে ঢুকে আমি সিম্পলি এখানে সিভিনিং এ এপ্লাই এটা এই যে বারবার বলতেছি এটা কিন্তু ওপেন হচ্ছে এখন আজকে ওপেন আছে। সো যে কেউ এটাতে জাস্ট ঢুকে আজকে কি, কি ও চায় এপ্লাই করা শুরু করে দিবেন। দেওয়ার পরে তখন আসলে মানে আরেকটা জিনিস কি মানে আমার কি, কি লাগবে বা আমার কি, কি লাগবে না এই প্রসেসটা জানার একটা ওয়েই হচ্ছে কি আমার করা। এই কোন একটা জার্নিতে ঢুকে যাওয়া। কোন একটা ইউনিভার্সিটি এপ্লাই করা, কোন একটা স্কলারশিপ এপ্লাই করা। তাইলে কিন্তু আমি অটোমেটিক বুঝে যাবো যে আমার কি, কি লাগবে আর কি, কি লাগবে না। হ্যাঁ? আর কিভাবে ভালো করতে হবে ওটা আবার ডিফারেন্ট ইস্যু। মানে ভালো করার ওই যে যেমন একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে ও বলতেছে আমি ক্লাসে সিআর আর একজন বলতেছে হচ্ছে গিয়ে না আমি এভাবে, এভাবে কাজগুলা করছি। স্পেসিফিক আমি আরেকটা এক্সাম্পল দিই তার চেয়েও ভালো কিভাবে এসে লেখা যায়। ওই যে তখন এক্সাম্পল দিলাম কি একজন বলছে আমি ক্লাসে সিআর ছিলাম। এটা হচ্ছে আমার লিডারশিপ এক্সপেরিয়েন্স। আরেকজন বলতেছে আমার ক্লাসের স্টুডেন্টরা যেন এই সুবিধাগুলা
ক্লাস রিশিডিউল গুলো যেন ভালো হয়, পরীক্ষার রুটিন গুলো যেন ফেভারেবল হয়, এজন্য আমি কাজ করতাম। এটাও একটা ভালো এসে। আরেকজন ধরেন লিখলো যে আমি ক্লাসের এই স্টুডেন্টদের এই কাজগুলো করার পাশাপাশি আমি যেটা এই কাজগুলো করছি এবং আমি হচ্ছে গিয়ে ২ টা পরীক্ষায় আমাদের ২ জন স্টুডেন্টের সমস্যা ছিল। ওর এক্সাম রিশিডিউল করতে আমি প্রায় হেল্প করছি। ৩ বার ন্যাচারাল ডিজাস্টার এর কারণে আমাদের পরীক্ষার ইয়ে আমার ৪ বছরের কোর্সে ওই ৩ বারই আমি সাকসেসফুলি প্রত্যেকের মানে আমি এক্সাম গুলা মানে ইয়ে করার কি বলে চেঞ্জ করতে সক্ষম হইছি। মানে এখানে চেঞ্জটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, একজন বলছে কি স্পেসিফিক মানে কিছুই বলে নাই। খালি পদের নাম দিয়ে দিছে। আরেকজন একটু কার্যক্রম বলছে। আরেকজন একদম পয়েন্ট ধরে বলে দিছে, "ভাই আমি এই 3 বার ইয়ে করছি আর এই ২ বার এই কাজটা করছি।" এখন কথা হচ্ছে আদৌ কি আমি করছি বা ও কেমনে জানবে? ও আমার কাছে ইয়ে করবে না। প্রুফ চাবে না যে তুমি এজ এ সিআর তুমি ৩ বার ক্লাস রিশিডিউল করছো কিনা বা ইয়ে করছো কিনা। ও দেখবে যে ভাই ছেলেটা তো জানে কিভাবে এসে লিখতে হয়। ও কিন্তু রিড করতেছে এইটা। আমার তথ্য মানে অনেকে এটা ভাবে, ভাই এটা কি প্রমাণ দেওয়া লাগবে? প্রমাণ-টমাণ তো না। ও তো দেখতেছে আমি কত ভালো এসে লিখতে পারি। আমি নিজের সম্পর্কে কত ভালো আমি কত ভালো এসে লিখতে পারি, এটার দরকারটা কি? এটার দরকার আছে। এটার দরকার হচ্ছে আমি যখন ওখানে রিসার্চ করতে যাবো, আমার ওই রাইটিং স্কিল কিন্তু তখন কাজে লাগতেছে। প্লাস আমার ওই লেখার ধরনের উপর মানে আরো যাক মানে মূল কথা হচ্ছে যত সুন্দর করে আমি লিখব, তত এটা ভালো। আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম। তো এই বিষয়গুলা প্রত্যেক লাইনে আসবে। আমি যখন আমার ৪ টা এসে লিখবো ওই শিভিনিং এর ওই প্রত্যেক লাইনে আমার কিন্তু জিনিসগুলো সামনে আসবে। যে এজন্যই ২ মাস সময় দিছে। তুমি একটা লাইন লেখো, কাটো, আবার লেখো, আবার কাটো। করে তুমি ইমপ্রুভ করো। তখন আল্টিমেট ফাইনালাইজ যে ভার্শনটা আসবে ওটা তুমি জমা দেবে। যার ফাইনালাইজ ভার্শন যত ভালো হবে তার প্রবাবিলিটি তত ভালো। এখন আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় আছে। এখানে রেলেভেন্স একটা টার্ম আমি ইউস করছিলাম। রেলেভেন্সটা খুবই ইম্পোর্টেন্ট। এখন আমি চাকরি করি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ। আমি চাকরি করি একজন টিচার আমি। আমি চাকরি করি হচ্ছে গিয়ে বাংলা লিংকে। কিন্তু আমি ইয়ে দিচ্ছি ৪ জনই দিচ্ছি হচ্ছে কি আমি ক্লাসের সিআর ছিলাম। ফাইন কোন অসুবিধা নাই। কিন্তু যেই ছেলেটা বাংলা লিংকে জব করে, ও করল কি ওর লিডারশিপ এক্সপেরিয়েন্স দিল অন্য একটা। ও বলতেছে যে আমার ইউনিভার্সিটিতে একটা টেকনিক্যাল ফেস্ট হইছিল। ওই টেকনিক্যাল ফেস্টটা আমি আয়োজন করছিলাম। করার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে দেশে টেকনোলজিক্যাল জগতে কি হচ্ছে না হচ্ছে এগুলা দেখাইছি। তার মানে কি? আমি আমার লিডারশিপ এক্সপেরিয়েন্সটা শো করলাম কিভাবে? আমার টেকনিক্যাল স্কিল এর সাথে রিলেভেন্ট একটা দিয়ে দিলাম। তো তার মানে কি আসছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে ও যখন চিন্তা করে দেখতেছে না, সিআর ছিলাম এটা তো সবার জন্য কমন। আমি এক কাজ করি। আমি যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ পড়তে যাবো, তাহলে আমি বলি আমি যখন এই অমুক জেলাতে কাজ করতেছিলাম, তখন কি হইলো একদিন ইয়ে হচ্ছিল। কি বলে? এই এলাকার মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। তো আমি গেলাম। গিয়ে ২ পক্ষের সাথে নেগোসিয়েশন করে একটা সুন্দর সমাধান করে নিলাম। লিডারশিপ শো করলাম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে রিলেভেন্সি শো করলাম। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে যাচ্ছি ওটাও শো করলাম। স্মুথ। এটা হচ্ছে রেলেভেন্সি এভাবে কানেক্ট করতে হয়। মানে এরকম রেলেভেন্সি যত বেশি আমরা কানেক্ট করতে পারবো তত হচ্ছে পাওয়ার প্রবাবিলিটি আমাদের তত বাড়তে থাকবে। যাই হোক আবারও আমি ভেতরে চলে যাচ্ছি। ভেতরে এখন আর বেশি গেলে অনেক জিনিসপত্র ছুটে যাবে। যাই হোক ওটা বিষয় না। সো আমরা কোথায় ছিলাম? শিপিনিং এ এখানে তো ঢুকে আমরা এপ্লাই করব। করে সিম্পলি আমার প্রসেস আগাইতে থাকবে। আচ্ছা। তো এখন আমার একটা ইউকে ইউনিভার্সিটি আমি এপ্লাই করে ফেলছি। আমার শিপিনিং স্কলারশিপ ও এপ্লাই করে ফেলছি। তার মানে কি? আমি একটার জন্য থ্রু। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হইলে আমার ব্যাকআপ অপশন কি? আর কখনোই তো আমি একটাতেই কনসেনট্রেট করে থাকলে তো আমার ফিউচার আগাবে না। আমার তো যাইতে হবে কোথায়? মাল্টিপল ডাইমেনশন এ আমার অপশন ওপেন রাখতে হবে। আচ্ছা। অপশন ওপেন রাখার উপায় কি? আরেকটা যেটা বললাম কমনওয়েলথ শেয়ার্ড ওই একই প্রসেস। যখন সার্কুলার হবে এই সেমিনিং এর মধ্যে সিম্পলি আমি ঢুকে যাব। ওয়েবসাইটে ঢুকে এপ্লাই করতে থাকব। আচ্ছা। তারপরে কি আসতেছে? অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস। আমার জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে ওই সার্কুলার দিবে। নিজে ওখানে আপডেট থাকবো। থেকে আমি ইয়ে করে ফেলবো। কি বলে? ওই ইউনিভার্সিটি এপ্লাই করব। আচ্ছা। এর বাইরেও আচ্ছা আর কি আসলো? যে ইরাসমাস। ইরাসমাসের একটু ওয়েবসাইটে যাই। যদিও ইরাসমাস আসলে এখন ইয়ে করে নাই। এখনো ফুললি ওপেন হয় নাই। বাট আমি একটু নেভিগেট করার আ ট্রাই করব এজন্য কারণ হচ্ছে যে ইরাসমাসের অনেকগুলা প্রোগ্রাম। মানে ১৫০ উপরে খালি প্রোগ্রামই। সো এইটাতে মানে স্পেসিফিক প্রোগ্রাম পাওয়ার বিশেষ করে যাদের হচ্ছে গিয়ে একদম আ স্পেসিফিক মানে জোড়াতালি নেই। ইরাসমাসের একটা প্রোগ্রাম হচ্ছে জোড়াতালিতে যাওয়া যাবে না। জোড়াতালি বলতে আমি কি বোঝাচ্ছি? মানে লাইন চেঞ্জ।
৩ টা জিনিসই যাদের স্মুথ হবে তাদের জন্য বেটার ইরাসমাস। কারণ ওরা কি চায়? একটু স্পেসিফিক চায়। ৩ টা জিনিস বলতে কি? ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড। একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার চাকরির এক্সপেরিয়েন্স আর আমার ফিউচার স্টাডি পাথ। ৩ টাই যেন অ্যালাইন থাকে ইরাসমাসে। আমার ক্ষেত্রে যেমন ছিল ২ টা অ্যালাইন। আমার কারেন্ট মানে ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এবং ফিউচার স্টাডি প্ল্যান। এটা অ্যালাইন, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো ইরাসমাসে এজন্য আমি সুবিধা করতে পারি নাই। আমি এটা বলতেছিলাম যে আমি আলোচনা করব যে অ্যা মানে কোথায় আমার শর্টকামিংস গুলা কি হয় ওটা কিন্তু জানা খুব ইম্পোর্টেন্ট। মানে আমি কোথায় এপ্লাই করতেছি তখন যদি আমি না জানি যে এটা আমার কেন হবে বা কেন হবে না, তাহলে কিন্তু আমি খালি এপ্লাই করে যাবো। সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম। সো এজন্য এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট যে আমরা যেন এই জিনিসটা ইয়ে করি। মানে খেয়াল রাখি। আচ্ছা, ইরাসমাসের ঢুকলাম আমরা। ইরাসমাসের মধ্যে কোন কিছু দেখতে অসুবিধা হলে একটু টেক্সটে লিখে দিলে তখন আমি একটু জুম ইন, তবে এটা সমস্যা হওয়ার কথা না বলে মনে হচ্ছে। আচ্ছা, এসেনশিয়াল কুকিজ আমি যদি জানি ইরাসমাসের ইয়েতে ঢুকি, এই যে ইরাসমাসের মধ্যেও খুবই যেটা আমার বলতেছিলাম যে সবই আসলে খুবই সুন্দর করে ওরা ইয়ে করা। মানে ওরা ইরাসমাসের এখানে আমি জাস্ট কি করলাম? ইরাসমাস ওয়েবসাইটে ঢুকলাম। তারপরেই আমার ১ম সার্চ দ্য কোর্স ক্যাটালগ। ক্লিক করলাম। চলে আসলো সার্চ দ্য কোর্স ক্যাটালগ। জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম দেখেন কত চমৎকার! মানে এর চেয়ে ইজি আর কি হইতে পারে? কি দরকার আমার? তো এগুলো কি একটা কোর্স। কি কোর্স? কোর্সের নাম হচ্ছে আচ্ছা, কোর্সের নাম হচ্ছে কি উম Erasmus Mundus Joyous মাস্টার ইন মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। এনিওয়ে এখানে কোর্স আছে শত। সো আমি সব কোর্সও না, আমি এখানে আবার এই একই দেই পাবলিক পলিসি। কি আছে এখানে? কান্ট্রি আছে। ইরাসমাসের যেহেতু মানে ৩-৪ দেশের জিনিস। সো ওটাও সিলেক্ট করা যায়। ১ বছরের কোর্স না ২ বছরের কোর্স ওগুলাও সিলেক্ট করা যায়। বাট আমি জাস্ট এত বড় ওয়াইড সার্চ এ না গিয়ে ইয়ে করলাম। ওই সার্চ করতে আমি একটা যে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ইয়ে ইউনিভার্সিটির ক্ষেত্রে স্কলারশিপ র‍্যাংকিং এর কোনো সম্পর্ক আছে কিনা? একদমই কোনো সম্পর্ক নাই। এই যে আচ্ছা, এটা হচ্ছে খুবই ভালো প্রশ্ন। কেন? আমার মাথায় ঘুরতেছিল যে ভাই, যেই লোকটা অক্সফোর্ড দিচ্ছে ওর ইউনিভার্সিটি আর যে এপ্লাই করতেছে মানে শিবিং এর কথা বলতেছি। ওর চান্স কি বেশি না? ও মানে স্কলার রিডার তো ভাবলে ও অক্সফোর্ডে এপ্লাই করছে তার মানে কি না। ওর কাছে এগুলোর কোনো ইস্যুই নাই। মানে লিটারেলি কোনো ইয়ে নাই। আমার এসের মার্কিং এসেতে আর অন্যর মার্কিং অন্যতে। সো অ্যান্সার হচ্ছে যে মানে লিটারেলি কোনো ইয়ে নাই। আমার কোন কোর্সটা পছন্দ, কোন কোর্সটা কোন শহরে ওইটা আমার সাথে সুইটেবল কিনা ওটা হচ্ছে গিয়ে আমার মেইন ইয়ে। আচ্ছা। তো যেটা দেখাচ্ছিলাম ইরাসমাসে আবার চলে আসছি। ইরাসমাসের সো এখানে আমি কি বলছিলাম পাবলিক পলিসি খুঁজতেছিলাম। পাবলিক পলিসি আমার সার্চ করলাম ও কিছু দিল কিনা। আচ্ছা। ফুললি জাস্ট পাবলিক পলিসি নামে ইরাসমাস এর কোন কোর্স নাই, থাকেও না। কারণ হচ্ছে ওরা তো ২-৩ ইউনিভার্সিটিতে কোর্স করায়। তো দেখা যায় যে নাম মিলবে না কখনো। এজন্য ওরা একটা বড় মানে একটু বিগার ব্রডার পিকচার ওয়ালা একটা নাম দেয়। কিরকম? যেমন হচ্ছে গিয়ে কি দিল? সিকিউরিটি, স্ট্র্যাটেজিক স্টাডিজ, মাস্টার ইন পাবলিক হেলথ, এই যে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স অ্যান্ড পলিসি, তারপর হচ্ছে গিয়ে ডিজাইনিং, যাই হোক মানে রেলেভেন্ট গুলাও থাকে। এই যে ইরাসমাস মুন্ডাস প্রমোশন পাবলিক পলিসি এটাতেই ঢুকলাম। তো এই পাবলিক পলিসি যে আমি যখন ঢুকবো, আমাকে কি করবে? ও হচ্ছে গিয়ে এটা দেখেন সবাই ইরাসমাস মুন্ডাস থেকে ও কিন্তু আমাকে বের করে নিয়ে আসছে। নিয়ে এখন ওর ওই স্পেসিফিক প্রোগ্রামে নিয়ে আসছে। ওর প্রোগ্রামটার নাম কি? ওর প্রোগ্রামটার নাম হচ্ছে যে এমএপিপি, মাস্টার্স প্রোগ্রাম ইন পাবলিক পলিসি। ও এই ইয়েতে নিয়ে আসছে। আচ্ছা, তো কমন কথা, আমার যেকোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢোকার পরে ১ম কাজ কি? অলরেডি আমি বলে দিচ্ছি। ১ম কাজ হচ্ছে আমার অ্যাডমিশন এ যাওয়া, এন্ট্রি রিকোয়ারমেন্ট দেখা বা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখা। আমি ওটার জন্য এলিজিবল কিনা। সো আমি একটু এন্ট্রি রিকোয়ারমেন্ট দেখব। হাউ টু এপ্লাই তো ডেফিনিটলি দেখতে হবে। অ্যাডমিশন চেকলিস্ট এগুলো দেখতে হবে। আরেকটা কি? অ্যাডমিশন ক্যালেন্ডার দেখতে হবে আমার। যে আমি যে এখন দেখতেছি এটা কি এই বছরের জন্য আমি নিতে পারবো না পরের বছরের জন্য করতে হবে? এগুলো আমার দেখতে হবে। আচ্ছা। সো এন্ট্রি রিকোয়ারমেন্ট একটু দেখে নিই। মোবিলিটি ওগুলো অন্য বিষয় যে আমি এত দেশ ঘুরতে পারবো কিনা এগুলা এখন দরকার নাই। ফ্লুয়েন্সি ইন ইংলিশ মানে আমার IELTS লাগবে। তো IELTS কিন্তু স্কোর দিয়ে দিবে। সাধারণভাবে স্কোরের বিষয়টা বলে দেই। স্কোর নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। আমাদের মেক্সিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে ইন জেনারেল 6.5 এর মধ্যে জেনারেল রিকোয়ারমেন্টস থাকে। বাট ইউনিভার্সিটি গুলো অনেক সময় স্পেসিফিক হয়। মানে 6 ভুল বলছি সরি। 6.5 হচ্ছে গিয়ে ইউনিভার্সালি বেশিরভাগ অ্যাকসেপ্টেড।
মানে অলমোস্ট 95% আমার কভার হয়েছে 6.5 স্কোর দিয়ে। এবং এইটা এমন না যে আমার 8 পাওয়া মানে আমাকে একটু বেশি ভালো চোখে দেখবে না। এটা হচ্ছে আমার জাস্ট এন্ট্রি রিকোয়ারমেন্টস। সরি ইয়েতে কি বলে ওটার নাম? আমার যদি স্কোর 6.5 হয় বা স্কোর যদি আমার এন্ট্রি রিকোয়ারমেন্ট কভার করে দ্যাটস ইট। সো ইউকে বেশিরভাগ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5। কিছু ইউনিভার্সিটিতে রিকোয়ারমেন্ট হচ্ছে 7 ইন অল ইন্ডিভিজুয়াল ইয়ে। এটাই হাইয়েস্ট। মানে অক্সফোর্ডের হচ্ছে সবগুলো ইন্ডিভিজুয়াল ইয়েতে 7 থাকতে হবে। এর চেয়ে উপরে কিছু নেই। সো IELTS নিয়ে টেনশনের কিছু নেই। 6.5 পাওয়া ইস মোর দ্যান এনাফ। আচ্ছা, যেটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এটাই হচ্ছে আমাদের মূলত সবার দেখতে হবে যখন আমি সাবজেক্ট চুজ করব। আ এডুকেশন এখানে কি বলছে? এই যে সো যাদেরকে আমি মোটিভেশন দিচ্ছিলাম যে ভাই সিজি লো হইলেও সমস্যা নাই। 3.7 হইলে 17 হইলে সমস্যা নাই। কিন্তু যার 3.3 এর নিচে যে তাকেও তো মোটিভেশন দিচ্ছিলাম। কিন্তু এই কোর্সে সে এপ্লাই করতে পারবে না আনফরচুনেটলি। কেন? বলে দিছে ভাই তোমার 3.17 লাগবে। সো 3.17 না হইলে আমার হচ্ছে গিয়ে এই কোর্সে আমি এপ্লাই করতে পারব না। ঠিক আছে? সো এই জিনিসগুলা হচ্ছে গিয়ে আমি কোর্স থেকে করে বের করে নিব। বের করে নিয়ে ওর টাইমলাইনটা একটু দেখে নিব। এই যে দেখেন, ওর টাইমলাইন কবে? ডিসেম্বর 1 এ। ডিসেম্বর মানে 1st ডিসেম্বর থেকে ওর অ্যাপ্লিকেশন খুলবে। ডেডলাইন হচ্ছে এপ্রিল 15। ফাইন। সো আমি যদি যার এখন ফুললি প্রিপারেশন নাই, আমি যদি মনে করি ইরাসমাসের পাবলিক পলিসি প্রোগ্রাম আমি ধরব। ভেরি গুড। আমি এখন থেকে আরেকটু প্রিপারেশন নিয়ে ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করে আমি হচ্ছে গিয়ে করব। সরি একটু বোধহয় আমি ভুল বললাম। We expect to open the application on September 1st সরি। সেপ্টেম্বর 1st এ হচ্ছে গিয়ে খুলবে আর ডিসেম্বর 1st হচ্ছে আমার ডেডলাইন। সরি। সো এনিওয়ে আমার তাও ১ মাস হাতে আছে। আমার যে কাজটা করতে হবে যে এখানে ঢুকে এভাবে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে। মানে কন্ডিশন-টন্ডিশন সব দেখে টেখে অ্যাডমিশন আবার যাব। গিয়ে কি করব? হাউ টু এপ্লাই যাব। হাউ টু এপ্লাই যখন যাব ও আমাকে দেখায় দিবে ভাই তুমি এভাবে এপ্লাই করো। এপ্লাই হিয়ার। ওই যে কার্সর কিন্তু এটা মানে ডিরেক্টেড নিয়ে নাও যেতে পারে যেহেতু এখনো ওয়েবসাইট ওপেন হয় নাই। বাট ওয়েটা হচ্ছে আমার এই যে এখানে গিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে। যেটা বলতেছিলাম আমি আমার খুবই কমন সাজেশন যে একবার যখন এপ্লাই হিয়ার এ আমি চলে আসতেছি, আমার কিন্তু আর কোনো প্যারা নাই। ও তখন আমাকে আল্টিমেটলি দেখাই দিবে যে ভাই তুমি এরপরে এটা করো, এই ফর্ম দাও, এই সাবমিশন দাও, ওকে হও, সাবমিট করো, ফাইন হয়ে গেল। আমি আবারও যেটা বলতেছি, আমি এখন যেটা করতেছি কিভাবে আমার ট্র্যাকে ঢুকতে হবে। ট্র্যাকে ঢুকে গেলে তখন হচ্ছে গিয়ে এবং আরেকটা জিনিস আমি এটা এনকারেজ করি যে একটাকে মানে স্যাম্পল হিসেবে নেওয়া। স্যাম্পল হিসেবে নেওয়া মানে এটা না যে অ্যা উম মানে যাদের প্ল্যানটা একটু লম্বা থাকে সেক্ষেত্রে বলি। বাট এখন যেহেতু আমার একটা স্কলারশিপ অলরেডি সামনে এবং ওটা এপ্লাই করাও ইজি। সেটা হচ্ছে শিভিনিং। সো সবাই শিভিনিং এ যাতে এপ্লাই করেন। করলে যেটা হবে আমার ১ম স্কলারশিপ নিয়ে কি টাইপ প্রশ্ন করে, কি টাইপ জিনিসপত্র আসে ওটা নিয়ে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। সেকেন্ড অফ অল যেটা হবে আমি করে ফেলতে পারবো। মানে পুরো জিনিসটার ওভারভিউটা আমার আইডিয়াটা চলে আসবে। আমার IELTS স্কোরটা আমার চলে আসবে। ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমার সরি একটা মোবাইলের কল ডিস্টার্ব দিচ্ছিল। এনিওয়ে সো এইটা হচ্ছে গিয়ে আমার কোর্স খোঁজার ওয়ে। এটা হচ্ছে গিয়ে আমার ইরাসমাসের ক্ষেত্রে। আচ্ছা ইম্পোর্টেন্ট জিনিস ইরাসমাসের ক্ষেত্রে আবার ইউনিভার্সিটি নিয়ে কিছু করা লাগে না। ওদের এখানে এপ্লাই করলে ওরা ইউনিভার্সিটির সাথে করে ফেলবে। এবং আরেকটা বিষয় যে ইউনিভার্সিটি নিয়ে কেন করে না? কারণ ইউনিভার্সিটি কনসিডার করে যে যেই ছেলেটা স্কলারশিপ পাচ্ছে ও আমার ইউনিভার্সিটিতে পড়ার জন্য এলিজিবল এবং ইন জেনারেল ও তাই কিন্তু। যে কারণ ইউনিভার্সিটির কমিটিকে কনভিন্স করার চেয়ে আমার স্কলারশিপ কমিটিকে কনভিন্স করা ডিফিকাল্ট। কারণ ইউনিভার্সিটি আমারে টাকা দিচ্ছে না। উল্টা আমি ইউনিভার্সিটির টাকা দিচ্ছি। সো আবারও আমার যে অ্যাডমিশন পাওয়া খুব বেশি ডিফিকাল্ট কিছু না আনলেস হচ্ছে যে ওই কোর্সটা খুব বেশি কম্পিটিটিভ হয়। যেমন আমি যদি এখন অক্সফোর্ডের কম্পিউটার সায়েন্স পড়তে চাই, সো ইট মেক্স সেন্স যে আমার খুবই কম্পিটিটিভ ওয়েতে আমার এসে গুলো লিখতে হবে, আমার কার্যক্রম দেখাইতে হবে। আ মানে এরকম আরকি। সো আনলেস যে কোর্সটা খুবই হয়, ওটা ম্যানেজেবল। মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন আনাটা। ওই আবার যেটা বললাম যে আনলেস এখন আমার যদি সবই খারাপ হয়, আমার কথার কথা আমার এসএ খারাপ হচ্ছে, আমার সিজিপিটাও খারাপ, আমার IELTS টা কোন মানে হইছে কিন্তু লেটার অফ রিকমেন্ডেশন এ অত ভালো না। দিছে নরমাল। তখন মানে সবই যদি নেগেটিভ হয়ে যায় আনফরচুনেট তখন হচ্ছে গিয়ে অ্যাডমিশন কমিটি হয়তো না করবে বা নেগেটিভ হওয়ার চান্স বাট মোস্ট অফ দ্যা কেসে অ্যাডমিশন হওয়াটা তুলনামূলক ইজি। আচ্ছা। তো এটা হয়ে গেল আমার হচ্ছে গিয়ে
একটা ইউনিভার্সিটি কিভাবে অ্যাপ্লিকেশন করা লাগে ওটা আমরা দেখলাম। আমার Erasmus-এও একটু ঢুকলাম। কোর্স ফাইন্ডারে আমরা হচ্ছে গিয়ে Chevening-এও দেখে নিলাম। আচ্ছা, এবার আমরা একটু কমনওয়েলথ শেয়ার্ড-এ যাবো। তার আগে একটু দেখে নিই আমি আচ্ছা, একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা একটু দেখে আসি। How can আচ্ছা, আচ্ছা, এটাও একটা ইম্পোর্টেন্ট বিষয়। এটা একটু ব্রিফলি ইয়ে করি। সেটা হচ্ছে যে আমরা যেই ইয়েতে জি, জি। আচ্ছা। সো আমরা যেই লাইনে পড়তেছি অনেকেই আছে আমরা ট্র্যাক চেঞ্জ করব। এটা থাকেই। সো ট্র্যাক চেঞ্জ করার ক্ষেত্রে যেটা হবে ডেফিনিটলি আমার ফিল্ড অফ ওয়ার্ক এর সাথে অবশ্যই মিলাইতে হবে। যদি আমার ট্র্যাক এর সাথেও মিল না থাকে, মানে আন্ডারগ্রেড স্টাডির সাথে মিল না থাকে এবং ইয়ের ওয়ার্ক কি বলে? ওয়ার্ক যেটা করতেছি, এক্সপেরিয়েন্স এর সাথে মিল না থাকে, তাইলে মানে আমি যেটা পড়তে যাচ্ছি তাহলে হবে না। মানে হবে না বলতে আমি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকে, যেমন আমি পড়াশোনা করছি ইলেকট্রিক্যালে, সার্ভিস করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। কিন্তু আমি পড়তে চাই হচ্ছে গিয়ে এখন সে অ্যানথ্রোপোলজিতে। তাইলে কেন? ও আমাকে 90% চান্স যে আমাকে দিবে না। কিন্তু আমার যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কাহিনী থাকে, সেটা ওকে কনভিন্স করতে পারলে, বাট ওটার স্টোরি আমার কাছে না। ওই আমার স্টোরি হচ্ছে গিয়ে মানে কমনারদের জন্য। যেটা নিয়ে হচ্ছে গিয়ে আমরা সবাই মানে ইয়ে করতেছি আরকি। মানে কাজ করার চেষ্টা করতেছি সেটা। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে আমরা রিলেভেন্ট কিভাবে করব? সো যদি আমার ২ টা মিল থাকে, ২ টা মিল থাকার মধ্যে আমার ইয়েটা হওয়াই ভালো। যে আমার কারেন্টলি আমি যেটা করতেছি, যদি পড়াশোনা হয় মানে মাত্র পাস করা হয়ে থাকে তাহলে পড়াশোনা এবং নেক্সট ফিউচার প্ল্যান মিলানো, অথবা যদি আমি চাকরি করতে থাকি, তাহলে আমি যেই ফিল্ডে কাজ করতেছি ওটার সাথে আমার পড়াশোনাটা মিলানো। তাহলে হচ্ছে গিয়ে মানে ইজি হয়। কারণ পুরা জিনিসটা হচ্ছে একটা স্টোরি বলা। স্টোরিটা কিরকম? মানে আমাদের যে এসে রিডার থাকে, ও এই জিনিসটা চায়। ও স্টোরিটা জানতে চায় যে তুমি স্টোরিটা কিরকম যে আমার মানে সবগুলো রিলেভেন্ট হইলে হয় কি, আমি ছোটবেলা থেকে যে আমার স্বপ্ন ছিল, আমি যখন কারেন্ট দেখতাম তখন মনে হতো যে আমি এই ইলেকট্রিসিটি কিভাবে কি বলে ইলেকট্রিসিটি নিয়ে কিভাবে কাজ করব, এটা নিয়ে কিভাবে আমাদের দেশের মানুষের ঘরে, ঘরে পৌঁছায় দিব। এই একটা স্বপ্ন আমার ছোটবেলায় ছিল। এই স্বপ্ন পূরণ করার জন্য হচ্ছে গিয়ে আমি আন্ডারগ্রেডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি। হ্যাঁ? তারপরে ইঞ্জিনিয়ারিং পড়ে দেখলাম যে না, আমি তো এটা করতে হলে আমাকে একটা ভালো রেলেভেন্ট চাকরি করতে হবে। তাই আমি হচ্ছে পিডিবিতে জয়েন করলাম। ইলেকট্রিক্যাল মানে বাংলাদেশের যেই সরকারি চাকরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। পিডিবিতে জয়েন করার পরে দেখলাম যে না, আমার তো নলেজ সাফিসিয়েন্ট না। আমার দেশের মানুষের জন্য কন্ট্রিবিউট করতে তো আমার আরো নলেজ দরকার। হুম? তাই ভাই তোমার ইউনিভার্সিটিতে আমি এপ্লাই করতেছি। আর তোমার কাছে স্কলারশিপ চাই। তাইলে হচ্ছে গিয়ে আমি দেশে ফিরে আসবো। ফিরে এসে আমার এই উপজেলার অমুক ইয়েকে আমি এটা করব। অথবা অমুক আমার দেশের এই শ্রেডাতে বসে আমি রিনিউয়েবল এনার্জির জন্য এফিসিয়েন্সি ৫% কমাবো। স্টোরির বিল্ড আপটা দেখছেন? একটার বিল্ড আপ হচ্ছে আমি ছোটবেলার স্বপ্ন থেকে এখানে কানেক্ট করলাম। আচ্ছা, এটা একটা। এখন মনে করি যে না, আমার স্বপ্ন চেঞ্জ হইছে। মানে আমি আমার পার্সোনাল এক্সাম্পল যদি বলি, যে আমার স্বপ্ন তো আমি ছোটবেলারটা বলতে পারব না। তাহলে তো এটা মিসম্যাচ হয়ে যাবে। মানে ও তো মার্কেট পাবে না। কিরকম আমি যদি বলি যে আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই যে জনগণের সেবা করে মানে ইয়ে করব। এজন্যই আমি ইকোনমিক্স পড়তে চাই। তুমি যদি স্টোরি ছোটবেলার স্বপ্ন বলো, তাইলে আবার তুমি মাঝখানে ইলেকট্রিক্যাল পড়ছো কেন? ও তো আমার এই স্বপ্ন জীবনেও ইয়ে করবে না। ও জীবনেও মানবে না। সো এ এই 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 এখানে যখন এটা মিসম্যাচ দেখবে, মানে মানে ডিফারেন্স এভাবেই হয়। সো আমার স্বপ্ন শুরু করতে হবে কি থেকে? আমার স্বপ্ন শুরু করতে হবে যে একটা মানে ইয়ে থেকে, সমস্যা থেকে। কিরকম? যে আমি আন্ডারগ্রেডে পড়াশোনা করলাম। কিন্তু পড়াশোনা করার সময় আমি ফিল করতেছিলাম যে না, আমি আসলে চাই মাটি ও মানুষের সাথে কাজ করতে। ইলেকট্রিক্যাল এর টেকনিক্যাল বিষয়গুলো আমি করছি মোটামুটি ভালো করে, যেহেতু আমি ইয়েতে। বাট ওই করার পাশাপাশি আমার খালি মনে হচ্ছিল যে আমি ওই সেক্টরে আমি আরো ভালো করব। আপনার মোটিভেশন স্টোরি লাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ওই লাইনে আরো ভালো করব। এই মোটিভেশন থেকে আমি কি করলাম? আমি আমার ট্র্যাক চেঞ্জ করে চিন্তা ভাবনা করে দেখলাম, আমি তাইলে পাবলিক সার্ভিস করি। তাই আমি হচ্ছে সরকারি চাকরিতে জয়েন করলাম। সরকারিতে চাকরি জয়েন করার পর দেখলাম যে না, ইঞ্জিনিয়ারিং করছি, খারাপ হয় নাই। আমার টেকনিক্যাল স্কিল, আমার আমার কি বলে এনালিটিক্যাল স্কিল আমাকে হেল্প করতেছে। বাট আমার আসলে প্রফেশনাল ডিগ্রি লাগবে ওই সেক্টরে। কিরকম? আমি ফিউচারে পাবলিক পলিসি নিয়ে কাজ করতে, এজন্যই বলছি পাবলিক পলিসি হচ্ছে সবচেয়ে বেশি রেলেভেন্ট যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তার জন্য। আমারটা কি বলছি আমি? ইকোনমিক্স। স্টোরিটা আমাকে একটু টুইস্ট করতে হইছে। টুইস্ট করতেছি কিরকম? যে না, আমি আসলে ফিউচারে ওই ইকোনমিক্স পড়ে এসে আমার দেশের ইকোনমির জন্য আমি কাজ করব, যেটা আসলে পাবলিক পলিসিকে ইনফ্লুয়েন্স করতে হেল্প করবে। মানে স্টোরি লাইনটা হচ্ছে এরকম। মানে ঘুরে মানে
খুবই সিম্পল বিষয় কিন্তু আমরা সবাই জানি যে কে কত সুন্দর করে বলতে পারে এবং স্কলারশিপ এসে কিন্তু আরো এরকম যে ওই রেস্টুরেন্ট গুলোতে থাকে না যে এখন তো মানে দেশেও আছে অনেকগুলো যে স্টিমড রাইস উইথ স্টিকি ম্যাঙ্গো রাইস ব্লা, ব্লা, ব্লা এটা। কিন্তু আমরা ওই যে আম, দুধ, ভাত তো সবাই ছোটবেলায় খাইছি। ঘটনা একই কিন্তু কেউ ওই স্টিমড রাইস উইথ ওই কি বলে স্টিকি ম্যাঙ্গো যত সুন্দর করে বর্ণনা করতেছে, হ্যাঁ? এই বর্ণনা যার যত সুন্দর ওই এসে ওয়ালা তার প্রতি তত কনভিন্স এবং তাকে বেশি মার্ক দেওয়ার আল্টিমেটলি স্কলারশিপ দেওয়ার প্রবাবিলিটি ওরকম। একই সাথে ওই অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করার ওয়েও এটা। কারণ অ্যাডমিশন কমিটির কাছেও এসে যায়। সো আমার যদি ওই যে সিজিপিএ কথা যেহেতু অনেকের ক্ষেত্রে আসতেছে, সিজিপিএ তে একটু শর্টকামিংস থাকে। আমি এসেটার মধ্যে এত সুন্দর ইয়ে দেখাবো, আমার ড্রিম দেখাবো এবং আমার মোটিভেশন দেখাবো। ও হ্যাঁ, এটা একটা ইম্পোর্টেন্ট মোটিভেশন দেখানো যে ভাই তুমি খালি আমাকে চান্সটা দিয়ে দেখো। তোমার প্রফেসরদেরকে সাথে কাজ করে আমি একদম দুনিয়া চেঞ্জ করে ফেলবো। সরি এখানে আবার সমস্যা আছে। দুনিয়া চেঞ্জ করে ফেলবো এটাও কিন্তু বলা যাবে না। এই একটা ব্যালেন্স এইজন্য যেটা হয় যে আমি এই জিনিসটা নিয়ে যত প্রপারলি আগাবো তত ভালো হয়। ও বোঝে যারা এই এসে রিড করে তারা আসলে জানে। ইনফেক্ট এই জিনিসটা আমি এখন সবাইকে বলার মতো সাহস করছি কেন? কারণ আমার কাছে একটা এক্সপেরিয়েন্স নিয়ে মনে হইছে আমিও মোটামুটি ধরতে পারবো যে কারটা মোর জেনুইন। মোর জেনুইন কিরকম যে আমি যদি বলি যে আমি এরকম দুনিয়া চেঞ্জ করে ফেলবো তাইলে তো ও বুঝবে ভাই তুমি তো দুনিয়া চেঞ্জ করতে পারবা না। তো তোমার তো কথাটাই হচ্ছে না। সো শেষ। কিন্তু আমি যদি একটা ছোটখাটো স্বপ্ন তৈরি করে দেখি যে আমি আমার টার্গেট হচ্ছে এই কাজটা করে আসবো। করে এসে আমার দেশের এই একটা কাজ নিবো যে কাজটা করতে পারলে আমার এলাকার ৫০০ মানুষের হেল্প হবে। ও তো খুশি হয়ে যাবে যে এই ছেলেটার পয়েন্টটা তো ভ্যালিড। ও তো আসলে জানে ও কি করতে চাচ্ছে। সো এই জানে ও কি করতে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে গিয়ে ওরা চায়। যে ও জানে ও কি করতে যাচ্ছে। সো আমি যখন বলব যে আমি আপনার ইউনিভার্সিটিতে এসে এই টপিকের উপর রিসার্চ করতে চাই। অমুক প্রফেসরের সাথে। সবসময় লাগে না। মাস্টার্স যেহেতু ১ বছরের, সো এক্ষেত্রে লাগে না। বাট আমি বলতেছি আরকি যে যদি আমি এই জিনিসটা ওকে যত ভালো দেখাইতে পারবো, ও আমার প্রতি তত বেশি ইমপ্রেসড হবে। আল্টিমেটলি ইমপ্রেস হওয়া মানে হচ্ছে গিয়ে আমি ইয়ে করলাম। আমার অ্যাডমিশনও পাওয়া হইলো। প্লাস স্কলারশিপের যে বিষয়টা থাকে ওটাতেও আমার কি বলে আমি তত বেশি আগায় যেতে পারবো। আচ্ছা যাক। সো এটা হচ্ছে আমি আশা করি ওই কোয়েশ্চেন অ্যান্সার মোটামুটি সবার জন্য রিলেভেন্ট করে দিতে পারছি। তারপর এটা হচ্ছে উম আচ্ছা ইয়েতে রিকমেন্ডেশন লেটারে হচ্ছে গিয়ে যদি আমার কাছে কোনো কিছু irrelevant মনে হয় ওটা আমরা এপ্লাই করব কিনা। লেটার অফ রিকমেন্ডেশন গুলাতে সবসময় যেটা হয় আমাদের দেশের আ অফিসের কলিগরা তো দিবেই। আমি রেডি করে দিব ওটা। ওটা উনারা অনলাইনে পাঠায় দেয়। প্লাস হচ্ছে গিয়ে সাইন করে দেয়। ওটা নিয়ে কোনো সমস্যাই হয় না। প্লাস প্লাস টিচার যদি আমরা ওরকম হেল্পফুল টিচার সিলেক্ট করতে পারি। সবার ইউনিভার্সিটিতে ওরকম হেল্পফুল টিচার আছেন। ওই হেল্পফুল টিচার পাওয়া গেলে হচ্ছে গিয়ে আমরা এটা ডেফিনিটলি ওটা পাওয়া সম্ভব। সো ঐরকম হেল্পফুল টিচার আমাদেরকে বের করে ওই সেটআপ লেটার অফ রিকমেন্ডেশন যদি আমরা বের করতে পারি, তাহলে ওটাও কি বলে? ওটা ইজি বের করা খুবই সম্ভব। সরি আমার হঠাৎ করে কই চলে গেল? এই তো পাওয়া গেছে। আচ্ছা। এনিওয়ে এরপরে আমরা একটু প্রেজেন্টেশন বানানোর উদ্দেশ্য কিছু ছিল না। মূলত যে পয়েন্ট গুলাকে মনে রাখা যে কি বিষয়গুলো মিস করে আমি যেতে পারি কথা বলতে গিয়ে। মনে হচ্ছে যে অনেক কিছু থেকে বের হয়ে আসছি হয়তো। ওই জিনিসগুলো একটু দেখে নেওয়া যে আদৌ বের হয়ে আসছি কিনা। আচ্ছা স্টোরিও বলে ফেলছি, পজিশন স্ট্র্যাটেজিক্যালি ওটাও বলার উদ্দেশ্য ছিল, ওটাও বলে ফেলছি। ওকে ফাইন। আ আচ্ছা হ্যাঁ, এখন তাইলে আমরা যেটা করব হচ্ছে যে যেই কয়টা কমন স্কলারশিপ এর কথা বললাম, ওগুলো তো হচ্ছে গিয়ে সবার জন্যই ইয়ে করব। কি বলে? ওটা তো আমরা জানি। এর বাইরেও কিন্তু আরো অনেক স্কলারশিপ আছে যেটা আমরা জানি না, খুঁজিও না। সেটা কিরকম? সেটা করার জন্য কি করতে হবে? আমাদের আবার ব্রাউজ করতে হবে। কিরকম করে? যে প্রত্যেক ইউনিভার্সিটি মানে প্রত্যেক ইউনিভার্সিটি বলতে অলমোস্ট 50% অফ দ্যা ইউনিভার্সিটি করে কি ওরাও স্টুডেন্টদের স্কলারশিপ দেয়। তবে এই আমি আমরা যে আমি যেই স্কলারশিপ গুলো নিয়ে কথা বলছি, ওদের মতো করে
এত ভালো হয় না। এত ভালো মানে সবকিছু কভার করে না। সবকিছু কভার না করলেও মানে বেশ ভালো। মানে হচ্ছে গিয়ে আমার টিউশন ফি দিবে, আমার থাকা খাওয়ার খরচ হয়ে যাবে। এরকম স্কলারশিপ ইউনিভার্সিটি গুলা দেয়। ঠিক আছে? সো এই ইউনিভার্সিটি গুলা যেহেতু দেয়, সো ওই ইউনিভার্সিটি গুলোর স্কলারশিপ গুলা যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার ওই ইউনিভার্সিটি গুলোর পোর্টাল গুলোতে যেতে হবে। সো ওই ইউনিভার্সিটি পোর্টাল গুলোতে আমি কেমনে যাবো? খুবই সিম্পল। আমি হচ্ছে যেই ইউনিভার্সিটিতে যাইতে চাই, সাপোজ আমি যদি এখন আ কোথায় যাবো? বার্মিংহামে যাই। ও আচ্ছা, একটা ইম্পোর্টেন্ট জিনিস মিস হয়ে গেছে। ওটা একটু বলে ফেলি। মিস বার্মিংহামে পরে আসতেছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের ২ টা স্কলারশিপ। আ অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস আসলে অনেক পরে। অনেক পরে বলতে হচ্ছে মানে সেই এপ্রিলে আসবে। সো অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস সবার ক্ষেত্রে যেটা হয় লাস্ট অ্যাপ্লিকেশন হয় স্কলারশিপের বা অনেকের ক্ষেত্রে একদম ফার্স্ট যে মাত্র শুরু করে। সো যাদের ক্ষেত্রে ফার্স্ট হয় ওরা দেখা যায় যে ওইভাবে ১ম মানে ভালো করে এপ্লাই করতে পারে না। সো সে আল্টিমেটলি পরের সাইকেলটা ধরে। সো পরের সাইকেলটা ধরতে গেলে যেটা হয় আল্টিমেটলি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস এর লাস্ট স্কলারশিপ হিসেবেই হয়। সো ওটা হচ্ছে গিয়ে তখন স্কলারশিপের আইডিয়া গুলা মোটামুটি চলে আসে। কিন্তু টেকনিক মানে টিপস এবং ট্রিকস যেগুলা, ওগুলা হচ্ছে পরে আসে। আ তো ওই পরের বিষয়গুলো পরে যেটা বলতেছিলাম আমি ওই এ জাপান জাইকা যেটা, জেডিএস স্কলারশিপ যেটা, ওটা হচ্ছে গিয়ে আমাদের সবার জন্য না বাট আমাদের আজকের গ্রুপের মধ্যে প্রায় 80% এর ক্ষেত্রেই প্রযোজ্য। এজন্য এই স্কলারশিপের ইয়ে করা। মিনওয়াইল আমি হচ্ছে গিয়ে চ্যাটের মধ্যে একটা পোল দিছি। পোলটা খুবই ইম্পোর্টেন্ট এজন্যে মানে এটা আমার পার্সোনালি ইয়ের জন্য। কজ আমি মানুষজনকে হেল্প করার চেষ্টা করতেছি। কিন্তু যদি আউটপুট না আসে সো আল্টিমেটলি এটা বা কাদের জন্য হেল্প হচ্ছে বা কাদের জন্য হচ্ছে না এটা আমার জন্য জানা দরকার। সো এজন্য যেটা করব এটা পোলের মধ্যে ওই ক্লিক করলে একটা পোলে নিয়ে যাবে। ওখানে গিয়ে একটা ভোট করার অপশন থাকবে। ওই ভোটটা ফিল ফ্রি টু গিভ হোয়াটএভার ইউ ওয়ান্ট। ওই ভোট মানে ভোট না ঠিক মানে একটা অপিনিয়ন দেওয়ার। সো ওই অপিনিয়নটা দিয়ে দিলে তখন হচ্ছে গিয়ে আমি আইডিয়াটা পাবো যে আসলে ফিউচারে কি করা যায় বা যায় না হোয়াটএভার। এনিওয়ে সো যেটা বলতেছিলাম ওই অ্যা জেডিএস বা জাইকা যে স্কলারশিপটা, এটা হচ্ছে গিয়ে আমাদের শুধুমাত্র সিভিল সার্ভেন্টদের জন্য। হুম? সো এইটা অ্যাপারেন্টলি বাইরের যারা তারা এপ্লাই করতে পারে না। অ্যাপারেন্টলি না, তারা করতে পারে না। সো ওই স্কলারশিপটার বিষয়ে একটু ওভারভিউ আমার করা দরকার। ওই ওভারভিউটা হচ্ছে গিয়ে এই জাপানের যেই স্কলারশিপটা ওটা হচ্ছে গিয়ে আমাদের জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এখনো একটু ম্যানুয়াল আছে। ম্যানুয়াল আছে বলতে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ওটা আসলে হার্ড কপি পাঠাইতে হয় এবং ওখানে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হয়। অনেকগুলা প্রশ্নের অ্যান্সার করতে হয় মানে অনেকগুলা। সো এইজন্য এই বিষয়টা ইম্পোর্টেন্ট যে ওটাও পরে আসবে সামনে। কিন্তু যেটা করতে হবে হচ্ছে গিয়ে আমার এই ইয়েগুলা, ওই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য এই কই ছিলাম? জাপানের। অ্যা মানে আমার কমন যে স্ট্র্যাটেজি ওগুলা সবসময় সেম থাকে। মানে কমন স্ট্র্যাটেজি সবসময় সেম থাকে আমি বলতে যেটা বোঝাচ্ছি যে আমার কোয়েশ্চেন এর প্যাটার্ন ও আসলে আমার কাছ থেকে কি জানতে চায় এবং আমার কাছ থেকে কি এক্সপেক্ট করে এই জিনিসগুলা সবসময় একই থাকে। আচ্ছা। যাই হোক মানে এখন আসলে খুব বেশি টপিক আমি আর খুঁজে পাবো না। আমি আমার কনক্লুশন এর দিকে চলে আসবো। ৫ঃ৪০ যেহেতু বাজে। কারণ হচ্ছে যে উম উম হয়তো মানুষজনের অলরেডি বোর লাগা শুরু হয়ে গেছে। অনেকে মিটিং লিভ করতেছে। সো তার আগে যেটা করব আমি উম এ এই ওই পোলের মধ্যে যদি ইয়ে হয় পসিবল হয় একটা ক্লিক করে এটা ইয়ে করবেন। আর আমি এখনো শেষ হয় নাই। আরো ১০ মিনিট লাগবে আমার। মানে আমার র‍্যাপ আপ করতে। কিন্তু যেই জিনিসটা বলতেছিলাম আরকি যে ইয়েটা মানে ফিউচার প্ল্যানটা তাহলে কিভাবে ইয়ে করা যায়? ১ম বিষয় হচ্ছে এখন যাদের নিয়ে আমরা ইয়ে করতেছি, কি বলে? যাদের নিয়ে আমরা মানে আজকে আমার বিয়ের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে গিয়ে ইয়ে করা। কি বলে ওটার নাম? এই ওভারভিউটা দেওয়া। ওভারভিউটা কিরকম? যে হচ্ছে গিয়ে আমার ভাই আমি শুরুটা কেমনে করব? অ্যাপ্লিকেশনটা কই থেকে করব? এই জিনিসগুলা সবাইকে একটু দেখানো। তো এই জিনিসগুলা দেখানোটা মানে আমি ট্রাই করছি। বাট আল্টিমেটলি যেটা হইছে আচ্ছা পোল নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই। পোল যদি ইয়ে না হয় আমি আসলে সবাইকে ইমেইলটা করব। যে ওই পোলটার মধ্যে একটা ইয়ে দেওয়ার জন্য। কজ এটা ইম্পোর্টেন্ট আমার ইয়ের জন্য। এটা আমি আলাদা করে দিব। এনিওয়ে তো যেই কথাটা বলতেছিলাম যে মানে তাহলে মানে আজকের ইয়ে থেকে ডিসকাশন থেকে এটা সিউর যে অনেকের কাছে মানে জিনিসটা ক্লিয়ার হইছে যে পাথটা কিরকম হবে, কিভাবে আমার অ্যাপ্লিকেশনটা করতে হবে। এইটুকু অনেকের ক্লিয়ার হইছে এটা আমি জানি। অনেকের কাছে কনফিউশন বাড়ছে ভাই।
এত কিছু মানে কি বলল সবই মাথার উপর দিয়ে গেছে। এটাও আমি জানি। অনেকের ক্ষেত্রে এটা হইছে। আর অনেকের ক্ষেত্রে হইছে ভাই রাস্তাঘাট তো ধরছি। কিন্তু আমার স্ট্র্যাটেজি কি হবে? যে ঢুকলাম, গেলাম সব প্রশ্নের উত্তর দিলাম। কিন্তু কিভাবে আমি ওগুলা লিখলে, কোন কাজগুলো আমি বললে, কিভাবে সিভিটা এডিট করলে, কিভাবে করলে আমার স্কলারশিপ প্রবাবিলিটি টা বাড়বে? এই বিষয়ে তো আমার আলোচনা দরকার। এখন ঘটনা হচ্ছে এই বিষয়ের আলোচনা হচ্ছে আবার স্কলারশিপ স্পেসিফিক। যেমন শিবিনিং এর স্ট্র্যাটেজি হবে এক ধরনের, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস এর ইয়ে হবে এক ধরনের, স্কলারশিপের স্ট্র্যাটেজি হবে এক ধরনের, এসআইএসজিবির স্ট্র্যাটেজি হবে এক ধরনের। প্রত্যেকটারই বেসিক 50% এক ধরনের হবে। বেসিক 50 না, আমি বলব 60-65% এক ধরনের হবে। বাট বাকি 35% হবে একটু ডিফারেন্ট। হুম? সো ওই ডিফারেন্ট জিনিসগুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? ওটার জন্য আসলে ওই ডিফারেন্ট মানে স্কলারশিপ রিলেটেড ইয়ে লাগবে। কি বলে আমার গো থ্রু করা লাগবে। ঠিক আছে? সো ওই ডিফারেন্ট স্কলারশিপ ওয়েতে যদি গো থ্রু করি, তখন যেই প্রশ্নটা আসবে, আমি আমি আসলে ইন্ডিভিজুয়ালি করছি তো এজন্য বলতেছি। মানে ইন্ডিভিজুয়ালি গত বছর আমি ২-১ জনের সাথে ওয়ান টু ওয়ান কাজ করছি। মানে আমার পরিচিত ২-১ জনের সাথে। কারণ তখন আসলে এভাবে করার মতো সিচুয়েশন কনফিডেন্ট ও ছিল না বা সময়ও ছিল না। তো ওই যখন আমি একটা স্কলারশিপ নিয়ে ফুল ডিটেইল আলাপ করব, তখন মনে হবে যে আচ্ছা এই নলেজ তো পাইলাম। তখন যে প্রশ্ন আসবে তাইলে আমারটা হইছে কিনা? ওই জিনিসটা কিভাবে আসবে? তো এই পুরা জার্নিটা হচ্ছে গিয়ে অনেকের জন্য এভাবে মাথায় প্রশ্নগুলো আসবে। আর অনেকের ক্ষেত্রে হচ্ছে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। লাইনটা মোটামুটি পাইছি। আমি ঠিক আছে এখন মোটামুটি প্রিপেয়ার্ড আছি। আমি করে ফেলতে পারব। ভেরি গুড। আর যদি কি বলে আচ্ছা যাই হোক। সো এই প্রশ্নগুলা এজন্য আমি একটু ইয়ে দিয়ে পাঠাবো, ইমেইলের মধ্যে প্রশ্নগুলা পাঠাবো। যেন আমি ওভারভিউটা পাইতে পারি। ঠিক কিভাবে হচ্ছে গিয়ে নেক্সট কিছু করা যেতে পারে বা প্রয়োজন আছে কিনা। আর ওই স্কলারশিপ স্পেসিফিক আইডিয়া গুলা, প্রশ্নগুলা একটা কাজ বাকি আছে সরি। আমি হচ্ছে গিয়ে এই শেভিনিং স্কলারশিপ এর প্রশ্নগুলা একটু দেখাবো। আচ্ছা, আনফরচুনেটলি কোন জায়গা থেকে রিজেক্টেড হলে ওরা বলে দেয় না। ওরা কিছুই বলবে না। সরি ফর দ্যা ডিউ টু হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশন উই কুডন্ট গিভ ইউ দ্যা ফিডব্যাক। আনফরচুনেটলি ওরা কেউই জানায় না যে তোমার কি কারণে রিজেকশন হলো। ইউনিভার্সিটিও জানায় না। কি বলে? অ্যা ইয়েতেও জানায় না। কি বলে ওটার নাম? মানে স্কলারশিপ কমিটিও জানে না। এই কারণে তোমার স্কলারশিপ সবাই এক কথা বলবে ডিউ টু হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশন আনফরচুনেটলি উই ক্যান নট ডিসক্লোজ এভরি ইয়ার। সো এটা আসলে জানার উপায় নাই। এটার জন্য নিজে গিয়ে প্রশ্ন করে কারো কাছ থেকে ফিডব্যাক নিয়ে এই জিনিসগুলো আসলে ইয়ে করতে হবে, করতে হবে। আচ্ছা, সো আমি একটু র‍্যাপ আপ করার আগে আর যেটা বলতেছিলাম যে ইয়েটা কি করা যেতে পারে? মানে প্রসিডিউর টা কি হবে? ওটা আমি ওই ফিডব্যাক নিয়ে ডিসকাস করে ইয়ে করব। আর পাশাপাশি আরেকটা জিনিস আছে। মানে এই ইয়ে যেটা আমাদের আ বেশ কিছু না যেমন ইন্ডিভিজুয়াল স্কলারশিপ এর মানে এক্সাম্পল দেই যেমন ইএর স্কলারশিপ, অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস, হ্যাঁ? আমাদের ব্যাচেরই একজন আছেন আ তৌকিব ফয়সাল। অনেকেই তারে চিনে থাকতে পারেন। তো সে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস হচ্ছে গিয়ে তার হইছিল এবং সে ওটার মধ্যে যদিও র‍্যাংক দেয় না বাট হচ্ছে গিয়ে খুবই ভালো ইয়েতে ছিল। সো যখন অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস নিয়ে কিছু স্পেসিফিক যদি আমরা করি, তখন হচ্ছে গিয়ে তার স্পেশালিটিটা নিয়ে আমরা ইয়ে করব। প্লাস হচ্ছে যে যদি আমরা অন্য কোনো একটা এরকম স্পেশাল লোকজনরে নিয়ে তখন হচ্ছে গিয়ে আমরা ফিউচারে যদি কিছু করতে চাই, মানে এটা চিন্তা ভাবনা করতেছি যদি করা সম্ভব হয়। করার প্ল্যান আরকি ঐরকম করে। সো এনিওয়ে আ এটা একটু ইন্টারাপশন করলাম। আর সরি অনেক কিছু হয়তো অর্গানাইজড ওয়ে তে হয় নাই, খাপছাড়া হইছে। কারণ যেটা আমার ফার্স্ট টাইম এত বড় গ্রুপকে নিয়ে নতুন একটা টপিক এ ডিসকাশন করার জন্য। আচ্ছা, একটু প্রশ্নের প্যাটার্ন গুলো দেখি। আমি প্রশ্নগুলা পাইছি। প্রশ্নটা হচ্ছে ১ম প্রশ্নটা। এটা এই বছরের প্রশ্নটা। এই বছরের প্রশ্ন হচ্ছে স্কলারশিপ ঢুকতে হবে। যে Chevening is looking for individual who will be future leaders or influencers in their home countries. দেখেন আমি একটা উম ইয়ে বলছিলাম যে যারা দেশে ব্যাক করতে হয়। কারণ আমার হচ্ছে গিয়ে আল্টিমেটলি ওরা দেশে পাঠায় দেয়। সো বাইরে সেটেল হইতে চায় এরকম কারো আসলে এই টাইপ স্কলারশিপ গুলোতে এপ্লাই করলে সুবিধা হবে না। Explain how you meet this requirement using clear examples of your own leadership and influencing skills to support your answer. খুবই জেনেরিক একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর এখনই লিখে দেওয়া যাবে। আবার সারা বছর ধরেও লিখা যাবে না। বিষয়টা হচ্ছে এরকম। সো এটা একটা প্রশ্ন গেল ৫০০ ওয়ার্ডের।
তারপর নেটওয়ার্কিং। Chevening is looking for individuals with strong professional relationship building skill who will engage with Chevening community and influence and lead others in their chosen profession. Please explain how you build and maintain relationships in a professional capacity using clear examples of how you currently do this and outline how you hope to use these skills in future. একই কথা যে আমি আমার নেটওয়ার্কিং স্কিলটা কিরকম করে আমার ছিল এবং ফিউচারে কাজে লাগাবো করতে চাই। এখানেও একটা প্যাটার্ন, এগুলোর জন্য আসলে মানে কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু ওয়ে আছে, ওই ইয়েগুলো কাজে লাগাইতে হয়। যাই হোক ওটাও পরের বিষয়। তারপর থার্ড প্রশ্নটা কি যে আউটলাইন ওয়াই ইউ হ্যাভ selected this course and explain how this relates to your previous academic professional experience, হ্যাঁ? এবং plans for the future যেটা আমরা বুঝতেছিলাম। আল্টিমেটলি ওই স্টোরি, আমি যে স্টোরি বলছি ছোটবেলায় আমার স্বপ্ন কি, পড়ছি কি, কাজ করতেছি কি, দেশে ফিরে এসে এটা করব। আপনার ইউনিভার্সিটিটা পড়ব, ওটা থেকে নলেজ নিয়ে এসে দেশে এটা করব। এই হচ্ছে আমার স্টোরি। অ্যাডমিশনের জন্য আমার ইউনিভার্সিটির মানে স্কলারশিপের জন্য একই স্টোরি। ওই স্টোরির খন্ড, খন্ড প্রশ্নগুলাই হচ্ছে এসওপি। এই খন্ড, খন্ড প্রশ্নগুলা বিভিন্ন জায়গাতে আমাদের করবে। হ্যাঁ? ওই অ্যান্সার গুলা খোঁজাটাই হচ্ছে গিয়ে এখানে সবচেয়ে ইম্পোর্টেন্ট। আর লাস্ট হচ্ছে ক্যারিয়ার প্ল্যান যেটা বলছিলাম। দেশে ফিরে এসে তুমি কি করবা? Chevening is looking for individuals who have a clear post-study career plan with immediate actions upon returning. সো এই জিনিসগুলা, এইগুলা হচ্ছে গিয়ে আমাদের মানে একটা মোটামুটি সামারি। আমি মোটেও সিউর না যে কতখানি মানে কনভিনসিংলি মেসেজগুলা আমরা মানে আমি ইয়ে করতে পারছি। বাট আল্টিমেটলি উদ্দেশ্য ছিল এটাই যে মানে ওই ফিয়ারটা ভাঙানো যে ভাই অ্যাপ্লিকেশন করা এমন কোনো মানে রাগ-ঢাগ করা কোনো কাজ না। আল্টিমেটলি এটা আমার এক্সপেরিয়েন্স হচ্ছে আমার চেয়ে খুবই জোশ লোকজনও চান্স পাইছে যে, "আরে ভাই এই লোকটা এখানে আসছে।" আবার যারে দেখে আমার কাছে মনে হয়েছে, "ও আচ্ছা আমার অমুক, ও দিলে তো আরামসে হয়ে যাবে।" সো আমার এই ইমপ্রেশন হইছে। সো এই মেসেজটা হচ্ছে গিয়ে আমার দেওয়ার মূল উদ্দেশ্য। যেন মানুষজন এটাতে এপ্লাই করে এবং পাশাপাশি জিনিসটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। থ্যাংক ইউ। এইচজেকে খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আমি ভুলে গেছিলাম, এই যে আমি লিখতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে কি এআই। মানে এখন তো তাহলে প্রশ্ন আসতেই যে পারে, ভাই প্রশ্নগুলো শেভনিং এর প্রশ্নগুলো এআই রে দিয়ে বললাম, ভাই আমার অ্যান্সার লিখে দে। হুম? সো একই জিনিস জেনেরিক এআই ইউস করলে তো ও ধরেই ফেলবে যে আমি কি এআই ইয়া মানে এআই দিয়ে লিখাইছি কিনা। সো স্বাভাবিকভাবে এআই দিয়ে লিখলে জীবনেও হবে না। কিন্তু তার মানে কি আমি এআই ইউস করব না? ডেফিনিটলি ইউস করব। এআই ইউস করার বহুত স্ট্র্যাটেজি আছে। পুরা স্ট্র্যাটেজি মানে মানে বহু স্ট্র্যাটেজি তো আসলে এআই এর ক্লাস তো আর মানে ইয়ে না, বাট আমি একটা এক্সাম্পল দেই। যেমন আমি বিল্ড করতে চাচ্ছি। মানে আমার মাথায় একটা আইডিয়া মানে এমনি ঘোরাঘুরি করতেছে। তো আমি আসলে কি করব? আমি আমার এক্সাম্পল দিয়ে দেই। যেমন আমার মাথায় একটা আইডিয়া ছিল যে লিডারশিপ নিয়ে তো আমি এসেটা লিখব শেভনিং এর। তো এই লিডারশিপ এসেটা শেভনিং এর জন্য লিখব। ঠিক আমার কোন গল্পটা সিলেক্ট করব? তো আমার মাথায় আমার পার্সোনালি আছে। মানে আমার মাথায় পার্সোনালি জিনিসগুলো ঘুরতেছিল যে কোনটা এই স্টোরিটা আমি লিখব কিনা, এই স্টোরিটা আমি দিব কিনা। তো তখন করলাম কি আবার স্টোরি গুলো তো ফুললি কমপ্লিট স্টোরি না। কি হলো যে ছোটবেলায় আমি হয়তো সাঁতার শিখছিলাম বন্ধু-বান্ধব মিলে, মানে কয়েকজন মিলে। এখন এক বড় ভাই আমাদেরকে সাঁতার শিখাইছিল। তার মানে কি এখানে কিন্তু মানে চিন্তা করতে হবে অনেক ওয়াইডলি, মানে সুদূর প্রসারী বিরাট বড় করে চিন্তা করতে। কিরকম? তাইলে তো এরকমও হইতে পারে। যদিও আমি সাঁতার শিখাই নাই, কিন্তু পয়েন্টটা তো এরকম হইতে পারে না যে আমি আসলে ছোটবেলা থেকেই লিডার টাইপ ছেলেপেলেদের সাঁতার শিখাইছি যেন ওরা বন্যার মধ্যে ডুবে না যায়। মানে থিংকিং প্রসেসটা হবে এরকম। কিন্তু আমি যদি পুরোটাই চাপা মারি, তাইলে কিন্তু ভাইবা আবার আমাকে এক্সপোজ করে দিবে। সো আমার এই স্টোরিটা সেমি ট্রু, সেমি ফলস। হ্যাঁ? তো এই সেমি ট্রু, সেমি ফলস স্টোরিটা যদি আমি এআই কে বলি, "তুমি আমাকে গাইড করো তো। এই স্টোরিটাকে এই কনটেক্সট এ দেওয়া যায় কিনা?" আমাকে গাইড করবে। আমি একটা ১০ লাইন লিখলাম। লেখার পরে লেখার কোয়ালিটি তো নিশ্চয়ই ভালো হচ্ছে না। স্বাভাবিক আমাদের লেখার কোয়ালিটি তো আর অত ভালো না। এআই কে বললাম, "তুমি আমাকে এসে কোয়ালিটির লেখা দাও।" ও দেখবেন যে দিচ্ছে, কিন্তু ও আবার এত ভালো করে ফেলছে, পড়লেই বোঝা যাচ্ছে এআই দিয়ে লেখা। কিন্তু স্টোরিটা আমার। এখানে তো সমস্যা। তাইলে কি করতে হবে? আমি আমার লাইনগুলো লিখলাম। এআই রে বললাম, "ভাই তুমি আমার সুন্দর করে লিখে দাও।" ও চমৎকার করে লিখে দিল। ওটা আমি কয়েকবার পড়লাম। মানে মেমোরাইজেশন এর মতো। দেখলাম কি ও কয়েকটা ফ্রেজ ইউস করছে, ডেসপাইট, লিঙ্কিং ওয়ার্ডস ইউস করছে। কিছু ক্যাচি ওয়ার্ড আছে। হ্যাঁ? স্কলারশিপ এর মধ্যে সবচেয়ে অ্যা ক্যাচি একটা ওয়ার্ড হইলো গিয়ে কি বলে? আমি করব। অ্যা কি বলে? delve my knowledge, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে I will delve myself into এরকম কিছু কমন ক্যাচি স্কলারশিপ ওয়ার্ড আছে। ওগুলা ইউস করে অনেকে। সো ওই ওয়ার্ড গুলা ইউস করা।
তারপরে হচ্ছে গিয়ে এই যে কোহোর্ট টার্মটা আমি আগে কখনো ইউজ করতাম না। যে আমি আমি যখন স্টুডেন্ট হবো আমি আমার কোহোর্টের সাথে ব্লা করে নলেজ শেয়ার করব। তো এই টাইপ কিছু জিনিসপত্র ওই এআই আমাকে যে এসএটা লিখে দেবে ওর মধ্যে থাকবে। তো আমার কাছে কি এআই এসএ ভালো মতো করে মুখস্থের মতো করে বেশ কয়েকবার পড়া বা ভালো করে দেখা। ব্যাস ওটা সরায় রেখে আমি আমার এসএটা আবার লিখব। মানে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এসএ পরের স্টেপে ডেফিনিটলি ভালো হবে। এটা আমি এআই এর একটা ইউজ বললাম। হ্যাঁ? তারপর হচ্ছে আইডিয়া জেনারেশন এর ক্ষেত্রে এআই কে ইউজ করা যায়। যে আমি হচ্ছে গিয়ে অমুক এলাকায় কাজ করার সময় এই এক্সপেরিয়েন্স টা হইছিল। এটা শেভেনিং এর এসে ওয়ার্ড দিয়ে একটা ওয়েতে স্টোরি লাইনটা আমারে বের করে দাও। ও বের করে দিবে। এই জিনিসগুলো এভাবে এআই কে আরো বহুত ক্রিয়েটিভ ওয়ে আছে। হ্যাঁ? ওগুলা এপ্লাই করে এআই কে মানে মোট কথা হচ্ছে এআই ইউজ করা যাবে। বাট এআই থেকে ফলস আইডিয়া নেওয়া যাবে না। নেওয়া যাবে যদি ধরা না পড়লে। কিন্তু ইন্টারভিউ গুলো ইনটেন্স হয়। সো তখন ধরা পড়ে মানে ও বের করে ফেলবে। এটা একটা বিষয়। সো এআই থেকে আইডিয়া মানে আমার আইডিয়া গুলাকে ওকে জেনারেট করে দিতে সুন্দর করে বের করে দিতে মানে এভাবে এআই ইউজ করা যাবে। তবে এআই কে দিয়ে ওই যে এক্সাক্টলি আমার সব লেখানো যাবে না। তাইলে পড়লেই হবে আর এআই চেকার আছে। মানে চিন্তা করে দেখেন আমি হয়তো ৫০০ ওয়ার্ডের এসেটা আমি নিজেই লিখলাম। কিন্তু পুরাটাকে আমি এআই কে বললাম, "পুরাটাই তুমি ভাই সুন্দর করে দাও।" না, না এত মেকআপ দেওয়া যাবে না। এত মেকআপ দিলে আমার ডিটেক্টর এ ধরা পড়ে যাবে, বাদ। বরঞ্চ ওরে বলতে হবে, "ভাই তুই আমারটা পড়। পড়ে তুই তুই ইউ বিকাম দ্যা জাজ অফ দ্যা শিভিনিং" কি বলে? রিডার। জাজ কিভাবে হবি? ওয়েবসাইটের লিঙ্কটা ওরে দিয়ে দেন। ওয়েবসাইট লিঙ্কে বলো, "এই ওয়েবসাইটে যত ক্রাইটেরিয়া আছে তুই সব দেখ।" মানে এআই। তুই সব দেখে ওই ওয়েবসাইট হয়ে যা তুই। ওই ওয়েবসাইটের ক্রাইটেরিয়া ওই ওয়েবসাইটের পয়েন্ট অফ ভিউ থেকে ইউ বি দ্যা জাজ। সেভেনিং তো মানে ওই আমার এআই তখন কি হবে? ওই সেভেনিং ওয়েবসাইটের সব ক্রাইটেরিয়া থেকে ও আমার জাজ হয়ে যাবে। তারপর আমি এসেটা দিলাম। তুই এখন আমাকে বলো যে আমার কোন পয়েন্টে ইমপ্রুভ করা দরকার? ও একটা ইমপ্রুভমেন্ট আমাকে কিছু পয়েন্ট বের করে দিল। তখন আমি ইমপ্রুভ করলাম। তারপরে ওকে বললাম যে, "আবার তুমি এটা লেখো।" মানে এভাবে হচ্ছে লেখার কোয়ালিটি। বাট ওই যে বেশি মেশিনাইজ হওয়া যাবে না। এআই এর সাজেশন আল্টিমেটলি এআই এর সাজেশনই। হিউম্যান সাজেশন একটা, উম মানুষ মানে এআই এর সাজেশন একটা। সো রোবটিক ও হওয়া যাবে না। ইমোশনও থাকা লাগবে। আবার বেশি ইমোশনও ঢেলে দেওয়া যাবে না যে, "ভাই আমি তো তোমরা স্কলারশিপ না দিলে জীবনেও আমার পড়াশোনা হবে না।" ভাই মানে বেশি ইমোশনাল হওয়া যাবে না, বেশি রোবটিক ও হওয়া যাবে না, মানে স্ট্রাকচারড ও হওয়া যাবে না। এই যে একটা মানে ব্যালেন্স। ওই ব্যালেন্সটা তাহলে কিভাবে করতে হয়? মানে এটাই আরকি যত আমি আমার এসে নিয়ে কাজ করব, আজকে থেকে লেখা শুরু করব। আমি প্রতিদিন যদি ২ ঘন্টা করে বসি আপনি ২ মাস পরে নিজের লেখা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। আরে ভাই এটা কি লিখলাম? ট্রাস্ট মি এটা হবেই যে কি লিখলাম আমি এটা? যদি আমি প্রতিদিন ২ ঘন্টা করে এরকম আমার লাইনগুলার ক্ষেত্রে ইয়ে হবে। জীবনেও বিশ্বাস হবে না যে এটা কি আমার পক্ষে লেখা সম্ভব। সো এই জিনিসটা হয়। সো এজন্য মানে টাইম দেওয়া এবং টাইমটা স্ট্রাকচারড ওয়েতে দেওয়া। তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে ওটার ভালো ফিডব্যাক পাওয়া সম্ভব। আর এআই এর ক্ষেত্রে আবার বললাম এআই কে মানে নানানভাবে ইউজ করা যায়। আমি একটা এক্সাম্পল দিলাম। সো এআই কে ইউজ করা যাবে বাট মানে নিজেকে প্রশ্ন করলেই হবে যে এআই ইউজটা করছে এটা কি এথিক্যাল হচ্ছে? এটা তো মনে হয় বেশি শর্টকাট হয়ে যাচ্ছে। এত কম মানে আমার ইফোর্ট যদি থাকে তাইলে এআই ইউজ করলে সমস্যা নাই। আপনি নিজের দিন শেষে প্রশ্ন করেন যে, "ভাই আমি এই স্কলারশিপটার জন্য কয়শো ঘন্টা ইউজ করলাম?" ওকে, কয়েকশো ঘন্টা ইউজ করছি। মানে কয়েকশো একটু বেশি বলে ফেলতেছি কিনা? না যদি আমার ৬০ দিন হয়, ৬০ দিনে ২ ঘন্টা করে ১২০ ঘন্টা। হ্যাঁ? মানে ১০০ ঘন্টা আমি ১০০-১৫০ ঘন্টা কি ইউজ করছি? করছি। তার মানে কি আমি honest আছি। তখন এআই এর হেল্প নিলে নিজেই বুঝবেন যে আমি আসলে মানে চালাকি করতেছি কিনা। চালাকি না করলে সমস্যা হবে না। মানে আমার ধারণা। এটা হচ্ছে আমি একদম লাম্প সাম বলে দিলাম আরকি। আর এরপরে তো স্পেসিফিক বিষয় আছেই যে এভাবে এআই কে ইউজ করা যাবে বা যাবে না। যাই হোক, তো এই ছিল মোটামুটি আমার আ আমি সবাইকে একটা করে ইমেইল করব। কাইন্ডলি সবাই ইমেইলের ফিডব্যাকটা দেওয়ার ট্রাই করবেন। আর এটার রেকর্ডিং আছে। সো রেকর্ডিংটা আমি সেভ করে রাখবো। লাগলে কারো সাথে শেয়ার করব। এবং নাসিফ নাইম প্লিজ প্রশ্ন বলে ফেলো। আচ্ছা বাকি হ্যালো ৫ স্যার, মিনিট আমরা একটু অ্যাপোলজিস ফর ইন্টারফারেন্স। সো বেসিক্যালি স্যার একটা জিনিস জানার ছিল, আমি হচ্ছে আমার তো এমবিএ কমপ্লিট হয়ে গেছে। আফটার দ্যাট হচ্ছে আমি আমার হচ্ছে স্টাডি রিলেটেড একটা জব করতেছি এখন। তো আমি জানতে চাচ্ছিলাম স্যার, রিকমেন্ডেশন লেটার বা আদার ডকুমেন্টস এ হচ্ছে অনেকেই এমবিএ শো করে, আবার অনেকে এমবিএ শো করে না। সো এটার কি কোনো আসলে নেগেটিভ ইমপ্যাক্ট থাকে বা বেনিফিট থাকে? কাইন্ডলি যদি একটু শেয়ার করতেন। আচ্ছা। বুঝতে পারছি। প্রশ্নটা মনে হয় তুমি ইয়েতেও লিখছিলা। আমি খেয়াল করছি বাট ভুলে মানে খেয়াল করিনি। এনিওয়ে প্রশ্নটা হচ্ছে গিয়ে এমবিএ। এমবিএ এর বিষয়টা হচ্ছে কি? মানে আমি আমার রেলেভেন্স এর মধ্যে যদি এটা পড়ে, আমি যেই সাবজেক্টটা পড়তে যাচ্ছি ওটার রেলেভেন্স এর মধ্যে যদি পড়ে, ফাইন। কিন্তু আমি যেটা পড়তে যাচ্ছি ওই সাবজেক্টের সাথে আমার ওই এমবিএ ডিগ্রির কোনো রিলেভেন্ট নাই। আবার আমি যে চাকরি করতেছি ওর সাথে কোনো রিলেভেন্ট নাই। তাইলে না দেওয়াই বেটার। irrelevant একটা কিছু দেওয়া মানে ও তো তাহলে নিজেই সিউর না ও কি করতে চাচ্ছে। একবার এমবিএ করতেছে,
আবার এখন আইসা আমারে বলতেছে পাবলিক পলিসি পড়বে। ও তাইলে মনে হয় সিউর না। কিন্তু যদি আমার স্টোরি লাইনের মধ্যে এমবিএ এর জায়গা থাকে তাহলে এটা দেওয়া কথাটা একটু খুবই মানে ভেগ শোনায় যে আপনি মানে কিন্তু ট্রুথ হচ্ছে এটা যে আমার স্টোরি লাইনের মধ্যে আমি এমবিএটাকে অ্যাটাচ করতে পারতেছি কিনা। তাইলে মেনশন করব। বাট আমার স্টোরির মধ্যে এমবিএ নিয়ে আমি ভালো কিছু করতেছি বা আমার এটা এপ্লাই করছি কিনা এটা হচ্ছে মূল বিষয়। যদি এপ্লাই করে থাকি তাহলে ইউস করব। এপ্লাই না করে থাকলে আমি এটা ইউস করব না। এটা হচ্ছে গিয়ে শর্ট অ্যান্সার আরকি। আচ্ছা। আর তো আমরা যদি শেষের পথে চলে আসছি, এটা হচ্ছে গিয়ে মোটামুটি সাম আপ। এরপরেও আরো আমি জানি আরো কনফিউশন থাকবে। সো ওটার জন্য কিভাবে কি করা যায় আমি আমার ইমেইলে একটা সবাইকে ফিডব্যাক দিয়ে দিব। ওখানে কাইন্ডলি একটু রিপ্লাই দিলে আমি হচ্ছে গিয়ে ওভাবে ফিউচারে কিছু করা যায় কিনা এটা করব। আর আমার যেহেতু বললাম ইচ্ছা আছে ওই স্পেসিফিক স্কিল সেট ওয়ালা মানে লোকজনকে সাথে নিয়ে আরেকটু বেটার প্ল্যাটফর্ম ওয়েতে কিছু করার ওটাও ইচ্ছা আছে। সো সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আমার ইন্টারেস্টেড মানুষজনের ফিডব্যাকের উপর। এনিওয়ে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ২ ঘন্টা সময় অনেক সময় এই সময় থাকার জন্য। আমি আবারও সরি কারণ হচ্ছে যে আমি নিজে জানি যে এটার ফুল প্রিপারেশন আরেকটু ভালো করে নিলে ভালো হইতো। বাট মানে পেরে উঠি নাই। আর হচ্ছে যে যেহেতু এই টপিকে ১ম এরকম বড় একদম অনেস্টলি বললে আমি একটু নার্ভাস যে ছিলাম না তাও না। সো যাই হোক আলহামদুলিল্লাহ যে মোটামুটি ভালোই শেষ হইছে। কারো কোনো হেল্প হইলে তো ভেরি গুড। আর হেল্প না হইলে সরি। আর ওই ফিডব্যাক এর উপর ডিপেন্ড করবে যে নেক্সট কিছু করব কি করব না বা আদৌ করা সম্ভব কিনা। ঠিক আছে? সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আর মিটিং টাইলে আর কোনো প্রশ্নও দেখতেছি না। যেহেতু প্রশ্ন আর নাই, সো এখানেই মিটিং আমাদের শেষ। সবাইকে আবারও ধন্যবাদ জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।